আমরা এখন সোনাখালী ঘাটে এসে পৌঁছেছি এবং টোটাল টিমমেট সবাই চলে এসছে। আর চোখ মুখের অবস্থা খুব খারাপ, শোচনীয়। সারা রাত জায়গা যে সোনাখালী ফেরিঘাট। দেখুন মাই ডিয়ার ফ্রেন্ড, এটা হচ্ছে বোটের ভিতর। দারুণ এনজয় করছি আজকে। এটা তো লঞ্চ নয়, এটা বড় বাংলোতে চলে এসেছি আমরা। যারা আসেননি তারা কি মিস করছেন বুঝতে পারবেন, তো যারা এসেছে দারুণ এনজয় করছে। এইখানে আমরা সারা রাত ঘুমাতেও পারি, হোটেলেও ঘুমাতে পারি, ওন চয়েস, নো প্রবলেম। আর এটা বোর্ডের উপরে চলে এসেছি। পাশাপাশি দুটো বোর্ড নেওয়া হয়েছে আমাদের। মাছ মাছ গন্ধ উঠছে এখানে প্রচুর। আমরা তো এখানে মাছ ধরার কাজ করছি। হ্যাঁ, এখন বোট ছেড়ে দেওয়া হলো আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসে পাওয়া এই নাস্তা রেডি হচ্ছে। সবাইকে নাস্তা খাইয়ে বোটে যেতে যেতে ঘুরতে ঘুরতে আমরা এনজয় করছি। মাই ডিয়ার ফ্রেন্ড, তিনটে বোট একসঙ্গে দেখুন বাঁধা হয়েছে। তিনটে বোট একসঙ্গেই যাচ্ছে। এটা হেভি লাগলো কিন্তু আমার। প্রথমে বুঝতেই পারিনি যে বোটগুলো যাচ্ছে, কিন্তু দেখুন একে অপরের সঙ্গে বাঁধা এবং রানিং। হ্যাঁ, আমরা এখন গোসাবাতে এলাম। ভোকা লাগে তাই দাঁড়িয়ে ওনাকে স্বাগত জানাবো। হ্যান্ডকারের সাথে নাম স্টার্ট
1 2 1 2 3 1 2 1 2 3 एक छोटा मीटिंग के साथ चंदन सर हमारे लाइव लेक्चर गाना चाहने वाले ग्रेट मेंटर ग्रेट ऑरेंज अचीवर BMW achiever none other than a great mentor Mr. এবং আমরা ভীষণ এক্সাইটেড যে আজকে তাদের এলাকাতে আমরা মিটিং করেছি এখান থেকে 1 কিলোমিটার দূরে সার্বজনীন নির্দেশ পাস করেছি বুঝতে পারছেন এই 1 কিলোমিটার দূরে উনি স্কুলে যেতেন আমরা ওনার এলাকায় আমরা মিটিং করছি এটা আমাদের ভাগ্য তা স্যার এটা আরে ভাগ্য হ্যাঁ থ্যাংক ইউ স্যার শান্ত ছিল তো উঠে আছে কেন মাঝে মধ্যে নাচা আছে একটু নাচা গানা হোক তাহলেই না ভালো লাগবে এনজয় করতেই তো এসেছি যেহেতু আমরা মাই লাইফস্টাইল করি মাই লাইফস্টাইল মানে মস্তি কা পাঠশালা তো মস্তিও হবে আনন্দ হবে তার সঙ্গে পাঠশালায় বসে দু একটা কথাবার্তা হবে তো প্রথমবার আমাকে দেখেছেন বা চিনছেন বা আমার সঙ্গে আলাপ হচ্ছে এরকম কেউ আছেন ফার্স্ট টাইম একটু যদি কষ্ট করে দাঁড়িয়ে ওঠেন তাহলে আমাদের স্যার ক্যামেরা করছেন তাহলে আপনাদের ছবি আপনারা একটু দাঁড়িয়ে উঠে কষ্ট করে একটু আইডেন্টিফাই করি আমরা আচ্ছা আপনারা ভেরি গুড ওনাদের জন্য একটা জোরে হাততালি হোক Thank you so much. Welcome our Lakopati family. Welcome our Crorepati family. And welcome our Car Achiever family. And welcome our Diamond family. এই পাড়াতেই জন্ম নিয়েছি জাস্ট 5 কিলোমিটার দূরে গেলে একটা বদ্বীপ আছে একটা আইল্যান্ড এখানে তো বুঝতেই পারছেন সব নদীমাতৃক আইল্যান্ড যেখানে আমরা আজ বসে আছি এটা পাখিরালয় বলে আর এখান থেকে একটা নদী পার হলে ওই ঘাটটাকে বলে জয়পুর ঘাট ওখান থেকে
কিছুটা এগিয়ে গেলে মোটামুটি ধরে দিন 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যেই আমার গ্রাম, যেখানে আজ দেখতে গেছিলেন স্যার ড্যানিয়েল হ্যামিল্টন, ওনার আওয়াজ দেখতে গেছিলেন না? উনি এই বদ্বীপগুলো মনে করুন বিদেশ থেকে এসে উনি জঙ্গল কেটে কেটে আবাদ করেছিলেন, মিন্স এগুলোতে মানুষের বাসযোগ্য জায়গা তৈরি করার চেষ্টা করেছিলেন। তো ওনার শেষ দুটো কাজ, যে দুটো গ্রাম উনি কেটেছিলেন, একটা হলো জেমস, একটা হলো অ্যান পুট পরে নাম হয়। এই দুজন ওনার খুব কাছের ঘনিষ্ঠ, শোনা যায় ওনার ভাগনা একজন ভাগ্নি, আর একজন ওনার পোষ্য একজন ছেলে। তো সব তো তথ্য পাবে, আমি তার বাকিটা জানি না, হয়তো ইতিহাস ভুলও বলতে পারে, মনে হয় ওনারা আমার থেকে ভালো বলতে পারবে। তো তাই না, ওনাদের ওই দুটো নাম অনুসারে ওই গ্রামটার নাম হয় অ্যানপুট, আর আমার পাশেই যেটা আছে ওই জায়গাটার নাম হয় জেমসপুট। মিন্স যদি আপনি আইল্যান্ডের বিচার করেন তাহলে সাতজেলিয়া আইল্যান্ডের মধ্যে ওটা হলো লাস্ট নম্বর অনুসারে 1 নম্বর, মিন্স পার হয়ে ঘাটের পাশে হলো 1 নম্বর, 1 নম্বর, যেখানে আমার ধ্রুব স্যারের বাড়ি। এরকম করতে করতে 1, 2, 3 করতে করতে আমার বাড়ি একদম লাস্ট 13 নম্বর। আর আমার বাড়ির জঙ্গলের মানে বাড়ির পাশেই একটা নদীর বাঁধ, পার হলেই জঙ্গল, সেটা লাস্ট অ্যানপুট নামে খ্যাত। ওখানেই আমার জন্মস্থান, ওখানেই আমার বেড়ে ওঠা। কাছাকাছি একটা স্কুল, সেই স্কুলে আমি পড়াশোনা করেছি, সেটা আবার আমার মামার বাড়ির পাশে। আমার বাড়ির স্কুলের নাম হচ্ছে রজত জুবিলি, যেটা এই এলাকায় 2-4টে স্কুলের মধ্যে একটা সেরা স্কুল। কিন্তু আমি আমার মামার বাড়ি গিয়ে শান্তিগাছ স্কুলে পড়াশোনা করেছি। পরে মাধ্যমিক পাশ করার পরে হায়ার সেকেন্ডারি পড়তে এসেছি এখানে, জাস্ট একটু কয়েক কিলোমিটার গেলে রাঙাবেলিয়া হাই স্কুল। এখান থেকে আবার আমি যখন পড়তাম, আমার সৌভাগ্য, তখন এখানকার হেডমাস্টার মশাই ছিলেন, আমাদের সময় রিটায়ার করেছেন, পদ্মশ্রী তুষার কান্তি কাঞ্জিরা। অনেক সৌভাগ্য, এরকম যে মানুষের সান্নিধ্য পেয়েছিলাম। তখন আমরা শুধু ওনার দেখা পাওয়া নয়, আমরা অপেক্ষায় থাকতাম বছরে 2-4 বার ওনার হাত ধরে ফরেনাররা চাকরি করছিল। এলাকার ভালো কাজ মানে একটা সময় এখানে ওনার জন্যেই এখানে রাজ্যপাল এসেছিলেন, রাষ্ট্রপতি এসেছিলেন। সেই কারণের জন্য এই রাস্তাগুলো, যখন আমরা স্কুলে ভর্তি হয়েছিলাম তখন এই পেছন দিয়ে মাঠ পেরিয়ে যেতে হতো হেঁটে হেঁটে। তখন তো সাইকেল কেনার পয়সা নেই, হেঁটে হেঁটে যেতাম। এই ঠিক যেখানে আছি মনে করুন এই পেছন থেকে একটা আরেক রাস্তা ছিল। চলে এলো আমার দাদা, সে ভীষণ রাগী, কথা তো বলতে পারে না, তোতলা লোক, আর ওর জীবনের সঙ্গে ভীষণ সিরিয়াস, বরাবর 1st, 2nd, 3rd হয়েছে। এবার সে এসে শুনছে তার ভাই 9টায় আসার কথা, সে এসেছে 11টার সময়, তাকে আবার ঢুকতে দিচ্ছে না। মানে কি অবস্থা বুঝতে পারছেন? মানে পারলে ওখানে মেরে পুঁতে ফেলে। ওর এত রেগে গেছে, চোখ লাল হয়ে, মানে মনে হচ্ছে চোখ ছুঁড়ে মারলে মরে যাবো, এরকম ব্যাপারে। তো যাই হোক, ওকে বুঝিয়ে হাতে পায়ে ধরে ধরে বিভিন্ন কিছু বললাম। জল পড়ছে ব্যাগের থেকে, এইটা একটা সিম্প্যাথি হয়ে গেল। সবাই বুঝতে পারছে তাহলে নিশ্চয়ই এখানে নদী পার হয়ে যাচ্ছে, তাহলে কি করে হলো? হ্যাঁ, জামা প্যান্ট যায়, ঘামে টামে ভিজে টিজে আছে, এরকম পরিস্থিতি আছে। ভালো জামা তো পরার সময় বোঝা পেলাম, খেলার মাঠ থেকেই তো যাচ্ছে, তো ওই ধরনেরই তো জামা প্যান্ট। এই করে চান্স পেলাম, যদিও পড়াশুনো হলো, কিন্তু এভাবেই করতে করতে মনে করেন ওখানে যাওয়ার পরে বুঝতে পারলাম না, একটু পড়াশুনো সিরিয়াসলি করতে হবে। এই করে যাদবপুর ইউনিভার্সিটিতে, ওখান থেকে পাস করে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশুনো করে মাস্টার ডিগ্রি করলাম। তারপরে বুঝতে পারলাম অ্যাকচুয়ালি হোয়াট ইজ হোয়াট। পড়াশুনো করলেও যে অন্য কিছু হয়। আমাদের গ্রামে একটা খুব প্রচলিত ব্যাপার রয়েছে, একটু যদি নদীর উপরে যান দেখবেন 100টা বাড়ি সার্ভে করলে 70 থেকে 80টা বাড়ি শিক্ষিত। ওখানে শিক্ষিত মানে কিন্তু 7, 8, 9, 10 নয়, ওখানে ন্যূনতম শিক্ষিত মানে গ্রাজুয়েট। আর শিক্ষিত বলতে ভালো শিক্ষিত মানে মাস্টার ডিগ্রি। আর মানে মিনিমাম 1 থেকে 2টো বাড়ি সার্ভে করে দেখবেন কেউ না কেউ চাকরি করে, ন্যূনতম চাকরি প্রাইমারি স্কুল, আর না হলে তার উপরের দিকে। তা আমার তো ওটুকু যোগ্যতা হয়নি, কারণ আমি
পড়াশুনো করতে করতেই যাদবপুর ইউনিভার্সিটিতে যখন পড়াশুনো করি তখন মাথার মধ্যে এলো যে আমার একজন বন্ধু এসে একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্ল্যান বললো আমাকে। তো মাথায় ঢুকে গেল, বুঝতেই পারছেন জীবনের প্রথম প্রেম কি না কি করতে পারে। আমার জীবন উথাল পাথাল করে দিল। আমি মার্কেটিংকে ভালোবাসি, তার কারণে যেটা হয় আর কি, দেখছেন না সিনেমাতে নায়ক নায়িকার প্রেম থাকলে আর গোটা পৃথিবী একদিকে আর নায়ক নায়িকা একদিকে। তো আমি মার্কেটিংকে ভালোবাসি মানে আর বাকি ভালো করে মাস্টার ডিগ্রির পরে আর পড়াশুনোও হলো না, এবার চাকরি বাকরি খোঁজাও হয়ে উঠলো না। সঙ্গে সঙ্গে যেটা হলো, আমার বাড়ির লোকের সঙ্গে আমার একটা দূরত্ব তৈরি হতে শুরু করলো। শুধু মাঝখানের এই 4টে নদীর দূরত্ব নয়, মনের দূরত্ব এতটা তৈরি হয়ে গেল। ইন দ্য মিন টাইম মা মারা গেল। বাবা এতটাই আমার উপরে বিরক্ত হয়ে গেল, আমি একটাই মাত্র ছেলে। বাবার এই এলাকায় একটা সুখ্যাতি আছে, সেটা হচ্ছে বাবা হাট ফেরিতে এইসব বাজারে এসে এসে কাপড় বিক্রি করতে। অনেকেই চেনে বসবা বাজারে বাবার নাম, বড় বড় জনপ্রিয় বলে যুগের মধ্যে বাবার নাম বললে তারা বলে দেবে। গোপাল দোকানদার বললে সবাই চেনে, ওপারে গেলে তো ম্যাক্সিমাম লোকই চেনে। এবার বাবা ভীষণ ক্ষিপ্ত হয়ে গেলেন, কারণ আমাদের পরিবারটা একটা মধ্যবিত্ত পরিবার। হয়তো বাবার ইচ্ছে ছিল যে আমি লেখাপড়া শিখে একটা চাকরি বাকরি পেলে শেষ বেলায় অন্তত সংসারটার হাল ধরতে পারব। গ্রামাঞ্চলে চায়ের দোকানে বসলে সবার মধ্যে আলোচনা হয়, তোর ছেলে কি করে, এই বাজারে গেলে দেখবেন অধিকাংশ মাস্টার বা এই এলাকার ম্যাক্সিমাম ছেলেগুলি স্কুল টিচার বা কিছু না কিছু এই ধরনের টিচার, প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার এই ধরনের ছাড়া কোনো কথাই হয় না এখানে। লেখাপড়া শিখেছি একটা চাকরি পাসনি এরকম ব্যাপার। তাহলে কি করলি? তো স্বভাবতই বাবার বোধহয় একটু খারাপ লাগতেই পারে। তো তার ফলে মনের দূরত্ব এত বাড়তে শুরু করলো, তখন তো টেলিফোন নেই যে একটু মাঝে হ্যালো করলে দূরত্ব কমে যাবে, এমন তো নয়। বাবা মনে মনে তেজ্যপুত্র করে দিলেন যে হতভাগাকে নিয়ে আর লাভ নেই, কিছু কোনো যোগাযোগও নেই। আর আমি আমার জীবনের সংকল্পের দিকে এতটাই ঢলে পড়েছি, আমি আসতেও পারি না। মা মারা গেছে, আমাকে খবরই দেওয়া হলো না। কি মনে হলো, রাত্রেবেলা মিটিং করে যখন বাড়ি ফিরছি তখন এত মনটা ভার হয়ে গেছে, সকালবেলা মানে থাকতে পারছি না। কি অদ্ভুত টান জানি না। আমি সব কিছুই যে ভগবান প্রচুর বিশ্বাস করি, আবার একেবারে করি না এটাও বলা ভুল। আমি আস্তিক আর নাস্তিক মাঝখানে যেটা হয় ওটাই। তো যাই হোক, ভোরবেলা যখন আসছি তখন সারা রাত তো খাওয়াই হয়নি, অনেক রাত্রে ফিরেছি। গোসাবাদের কোমল কামিনী হোটেলে সবে খেতে বসেছে, একটা মাছের মাথা দিয়েছে। আমাকে চেনে ভালোবাসে, তো বলছে না একটা মাছ খা। সকালবেলা সবে মাত্র রান্না করছি। আমার বাড়ির পাশে এক মাস্টারমশাই তখন পাশ দিয়ে যাচ্ছিল খেয়া গায়ে, বলছে ভগদর ফিরছো? তাহলে হ্যাঁ। তাহলে ওকে, তা যাও, তাড়াতাড়ি যাও। এবার দেখলো পাতে একটা মাছের মাথা। তখন মা মারা গেছে, কিন্তু রীতি অনুসারে এটা ঠিক নয়। শুধু যাওয়ার সময় মাস্টারমশাই আমাকে একটা ছোট্ট ইঙ্গিত দিল, ও তুমি মাছ খাচ্ছ সকালবেলায়। কথাটা খুব স্ট্রাইক করে গেল। একে সারা রাত ঘুম হয়নি, মনে হচ্ছে মা বোধহয় কিছু একটা মনের মধ্যে ফিলিং হচ্ছে যে মাকে দেখতে যাবো বলে। তারপরে এরকম একটা কথাটা তো সূক্ষ্ম বিচারে ঠিকঠাক নয়। আর মাছ ভাত আর খাওয়া হলো, ভাতও খাওয়া হলো না। যাক, তাই তুমি খাওয়া হয়ে গেছে ভেবে নাও, দেখ পয়সা করে নিয়ে নাও বলে টলে দিয়ে বাড়ি চলে এলাম। এসে যখন বাড়ি ফিরছি দেখছি বাড়ির বাঁশবাগানের পাশ দিয়ে যখন যাচ্ছি, আমাদের একটা অনেক বড় বাড়ি, 12-13 বিঘা একটা ভিটে বাড়ি, কর্নার দিয়ে ঢুকছি যখন, তখন বাঁশবাগানের পাশে দেখছি খালের পাড়ে সবেমাত্র সবাই মাকে দাহ করে স্নান করে তাদের পেছনটা আমি দেখতে পাচ্ছি। মনে হচ্ছে গোটা পৃথিবী বোধহয় আমার বুকের উপরে ভেঙে পড়লো। এমন কি অন্যায় করলাম, এত বড় কি অপরাধ করলাম জীবনে, যে মা আমার ছাড়া কিছু ভাবতেই পারে না। মা মারা গেছে, আমাকে খবর পর্যন্ত দেওয়া হয়নি। হয়তো আমার কাছে ফোন ছিল না আমার কাছে, কিন্তু আমি যে বাড়িতে থাকতাম ওই বাড়ির মালিকের একটা ওই ক্রিং ফোন ছিল, কিন্তু ল্যান্ডলাইনের মিনিমাম তো বলতে পারতো। এত বড় ঘটনা ঘটে গেল, কাল রাত থেকে আজ পর্যন্ত কেউ একবার চেষ্টাও করলো না। এটা ঠিক কথা, তখন ফোন আমাদের ওখানে ছিল না, ফোন করতে আসতে হতো হয় গোসাবা, না হলে দয়াপুর বাজারে। তো কেউ একবার চেষ্টা করলো না। তা আমার আর পায়ে উঠলো না, মনে হচ্ছে ওখান থেকে ফিরে বাড়ি আমি যেদিক দিয়ে এসেছি ওদিকেই চলে যাই।
কিন্তু মানুষ তো কর্তব্যের দায়ে ফিরে গেলাম। সবাই আমাকে বোঝালো যে আমি যদি সন্তান হই, সুপুত্র হই, তাহলে মায়ের কাজটা আমার করা উচিত। কিন্তু বিবেকের যন্ত্রণায়, দংশনে কোনটা করণীয় বুঝতে পারছি না। বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা আমার কি সত্যি এই কাজটা করা উচিত? বাবা যখন শক্ত ছিল, ভেঙে পড়লো, কান্নাকাটি করতে করতে জড়িয়ে ধরে বলল, বিবেচনা তোমার। আমার বাবা খুব বিচক্ষণ লোক ছিল, কখনো চাপিয়ে দেওয়ার দলে ছিলেন না। তাই বললো, আমার বিচার বলছে যে আমার এই বাড়িতে আর 1 মিনিট 1 সেকেন্ড না থাকা উচিত। জড়িয়ে ধরে বলল, আমি একটা শব্দ বলতে পারবো না, কারণ আমার মনে হয়েছে আমি এতক্ষণ পর্যন্ত ভুল করে এসেছি। এবার তুমি যেটা করবে সেটা তোমার বিচার। তো বাবা ছোট হয়ে যাবে আমার কাছে, এটা তো মানতেই পারছি না। তাহলে ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু মনের মধ্যে একটা জেদ তৈরি হয়ে গেল সেদিন থেকেই, যে আজ যদি সমাজ আমাকে ছুঁড়ে ফেলে দিতে পারে, তাহলে এই পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি ওই কাজটাই করে যাব যে কারণে আজ আমাকে সমাজ থেকে চ্যুত করে দিয়েছে। একদিন যদি চেনের পরিচয় হয়, তাহলে ওটা দিয়ে আমার পরিচয় যেন শুরু। আমার জীবনের ওটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট। আমি নিজেকে তৈরি করলাম, নিজেকে সুসজ্জিত করলাম, নিজের গায়ে বর্মা তৈরি করলাম, বর্মা বানালাম চারিদিকে, নেগেটিভের বর্ণা। যে বর্মা দিয়ে যেমন গুলি বিঁধে যায়, সেট বলে, সেই শেড লাগালাম নিজের মধ্যে। যদি জীবনে কিছু করতে হয়, তাহলে আমাকে এই কাজই করতে হবে এবং এই মার্কেটিংই করতে হবে। এবং এটা শুধু নয়, একদিন যেন আমাকে আর আমার বাবার পরিচয় বড় না হতে হয়, একদিন আমার পরিচয়ে যেন আমার পরিবার বড় হয়। এটা আমি সেদিন সবার জন্য। এবং ইভেন টুডে আমাকে মোটিভেট করার জন্যে আলাদা করে কোনো রঙ্গমঞ্চ লাগে না, আমার নিজেকে মোটিভেট করার জন্য আলাদা করে কোনো মোটিভেটার লাগে না, আলাদা করে কোনো রকম কিছু ইন্সপিরেশন লাগে না। কারণ আমি সেলফ মোটিভেটার। বিকজ মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমি নেটওয়ার্ক মার্কেটিংই করব, ডিরেক্ট সেলিং করব এবং মাই লাইফেই করব। এবং আজ আমি আপনাকে এটাও বলে দিই যে আমার জীবনে এই মাই লাইফস্টাইলের সর্বোচ্চ যেটা পিন, ক্রাউন অ্যাম্বাসেডর, একসময় আইটিসিতে সবার উপরে ছিল, পরে আবার পিন চেঞ্জ হয়েছে, এগুচ্ছে, হয়তো ক্রাউন অ্যাম্বাসেডর পার করে আরো কিছু হতে পারে আমি যখন পৌঁছাবো। কিন্তু যাই হোক না কেন, আমি শেষ অবধি, শেষ পিন পর্যন্ত অ্যাচিভ করেই যাব। বিকজ আমার ভেতরে সেই রাবণের চিতা চলছে, যেটা কোনোদিন নিভবে না। আমার ভিতরে সেই মানসিকতা ঘুরে বেড়াচ্ছে, সেই কাজগুলো ঘুরে বেড়াচ্ছে যেগুলো আমাকে একটা সময় নেগেটিভ ইম্প্যাক্ট দিয়েছে জীবনে। অনেক রাত চলে গেছে যখন কাউকে বলতে পারিনি, পড়াশুনো করাকালীন না খেয়ে কাটিয়েছি। বিকজ পরিবার এখানে, আমি একা ওখানে। হয়তো টিউশন পড়িয়েছি কিন্তু টাকা দেয়নি, কিন্তু কারো কাছে জোর করে চাইতে পারিনি। দিনের বেলায়, রাত্রেবেলায় ইউনিভার্সিটিতে পড়েছি, দিনের বেলা কোনো কোম্পানিতে কাজ করেছি। সঠিক সময়ে যে কাজ করতাম ফ্রিল্যান্সার, কাজ করার 3 মাস 4 মাস পরে চেক আসতো, সেটা অ্যাকাউন্টে ভাঙানো হতো, তারপরে ইনকাম আসতো। এইসব করতে গিয়ে হয়তো অনেক রাত না খেয়ে কাটিয়েছি, কিন্তু কোনোদিন সংকল্প থেকে সরিনি। অনেক রাত বালিশ ভিজে গেছে যন্ত্রণায় কাঁদতে কাঁদতে, কিন্তু সকালবেলায় হাসি মুখে সবার সঙ্গে কথা বলেছি, আনন্দ করেছি, হই হুল্লোড় করেছি। কিন্তু গডের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করেছি, হে গড, ভগবান, যন্ত্রণা যাই হোক না কেন, একটা দিন যেন আমার পারি আসে। কারণ আমি জানি পৃথিবীতে নাছোড় বান্দার কাছে ভগবানও পরাস্ত হয়। তো সেই পারিটা আমার যেন আসে, আর সেই দিন যেন আমি ব্যাটিং করতে নামলে আমি 4 আর ছক্কা মেরেই শোধ করবো। এখন যত বল যাই যাক, দেখেন না টি20 তো হয় না, 2-4টে বল চলে গেলেও কিছু যায় আসে না, তারপরে 4 ছক্কা দিয়েই কিন্তু রান রেট কভার করতে হয়।
তো আমার সেই 4 ছক্কার ইনিংস শুরু হয়েছে যখন আপনারা এসেছেন। তাই আমি প্রথমে আপনাদের সকলকে বড় জোরে আপনার হাত স্পর্শ করে বিনতি করি, প্রার্থনা করি যে সুযোগ আমি পেয়েছি, যেটা আমার জীবন বদলেছে, যে জন্যে আজ আমার কয়েকটা কথা শোনার জন্য আপনারা এত দূর দূরত্ব থেকে এত পরিশ্রম করে, কেউ এক রাত্রি কেউ দু রাত্রি জেগে এসে সারা দিন নৌকার জার্নি করে, কারোর হাই উঠছে, কারোর চোখ বন্ধ হয়ে যাচ্ছে, খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, তারপরেও বসে আছেন যদি আমার থেকে কিছু পেতে হয় তাই, বা যদি কিছু পান। আমি গডের কাছে প্রার্থনা করি, হে গড, হে ভগবান, আমাকে যা দিয়েছে তার থেকে কয়েক কোটি গুণ বেশি আপনাকে দিক। আপনি যে চেয়ারটাতে বসে আছেন এই চেয়ারটাই আপনার পরিবারের প্রথম কোটিপতি চেয়ার হোক। হে গড, ভগবান, আমাকে যা দিয়েছেন তার থেকে অনেক বেশি দিন। আপনার ভেতরেও একটা আজকের মতো যে গল্প আমি বললাম, এর থেকে অনেক কিছু আছে লুকানো, যেগুলো হয়তো আমাকে প্রতিদিন মোটিভেট করে। এরকম কিছু কষ্ট, যন্ত্রণা আপনার মনের মধ্যেও আছে, কিন্তু এক্সপ্রেস করার জায়গা হয়তো খুঁজে পাননি। বলার মতো অনুভূতি হয়তো আপনি কোথাও দেখাতে পারেননি বা বলতে পারেননি। আপনার যেন সেই দিন দেয়। আর এটাও ঠিক, ভগবান হিম্মত বালকে হিম্মত দেন, হিরো পার্টিকে নয়। তাই যত কঠিন সময় আসুক না কেন, আপনাকে কঠিন পরিস্থিতিতে নিজেকে শক্ত করে ধরে রাখতে হবে। কারণ একটা ভাষা রয়েছে বাংলাতে, ভিড়ের মধ্যে ভিড় বাড়িয়ে লাভ নেই। বাংলা ভাষাটা বললাম না, শব্দটা একটু খারাপ বলেন, বলতে চাইছিলাম বড্ডালিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে দেবেন না। তাই বললাম কথাটা একটু ঘুরিয়েই বলি, কারণ এটা আমাদের কথা, তো আমাদের শুনতে খারাপ লাগবে। তাই ভিড়ের মধ্যে ভিড় বাড়াবেন না। পারলে যদি ক্ষমতা থাকে ভিড় থেকে মাথা তুলে দাঁড়ান, একদিন আপনাকে সবাই খুঁজে নেবে। আমি একটু বিশ্বাস করি বিল গেটসের কথা, যে জন্ম কোনোদিন মানুষকে মোটিভেট করতে পারে না। জন্ম যেখানে হোক না কেন, কর্ম দিয়েই যদি বিচার হয়, তাহলে এমন কর্ম করুন যেন আমার মতো আপনার পাড়াতে গিয়ে যেন আপনাকেই মুকুট পরায় সবাই, আপনার অপেক্ষায় থাকে সবাই। এই কাজটাই আপনার মধ্যে নিয়ে আসুন, তাহলে আজকে দিনের সার্থকতা আসবে, ঠিক না? তো আজ এমন একটা কাজের জন্য আমরা এসেছি যেখানে একটা মাইন্ডসেট লাগে স্যার। গোটা পৃথিবী কিন্তু সেই মাইন্ডসেটের উপরে ডিপেন্ড করে চলছে। এই জায়গাটা ফাঁকা, কয়েক বছর আগে এইটা একটা ফাঁকা জায়গা ছিল। কোনো একজন মানুষ এটা স্বপ্ন দেখেছিল যে এখানে একটা রিসর্ট হওয়া উচিত। তারপরে কিন্তু রিসর্টটা তৈরি হচ্ছে 1-2 বছরের মধ্যেই, এবং আরো 1-2 বছর ধরে এটা চলছেও। কিসে তাই 1-2 বছর ধরেও চলছে এটা, তার 1-2 বছর আগে এটা বানানো শুরু হয়েছে। তো এই যে জায়গাটা, কোনো একটা মানুষ কিন্তু এটা স্বপ্ন দেখেছিল, কিছু মানুষ এসে আমার এখানে বসবে, তার জন্য রেড কার্পেট পেতেছে, তার নিচে হয়তো টাইলস দিয়েছে, তারপরে চেয়ার দিয়েছে, ফ্যান লাগিয়েছে, লাইট লাগিয়েছে, এসি লাগিয়েছে, কিন্তু আপনাকে চিনত না, আপনার স্বপ্নটাকে চিনত। কারণ উনি যিনি এটা বানিয়েছেন বা যিনি এটা করেছেন, আমরা তার স্বপ্নের অন্তর্ভুক্ত কোনো একটা মানুষ। আমাদের মতো হয়তো লক্ষ লোক আসবে ভেবেই উনি বানিয়েছেন। ঠিক তেমনি একটা মাইন্ডসেট, কত লোক আসবে কত লোক আসবে না এটা বড় কথা নয়, বড় কথা এটাই, আপনি যদি স্বপ্নের একটা গাছ লাগান, ঠিক গাছের শাখা পোশাখায় একদিন পাখি বসবেই। যে পাখি হোক না কেন বসবে তো বলেই, কিন্তু স্বপ্ন দেখাটাই আমাদের অধিকার। তো আজকের গোটা দিনটা এটাই করে আমাদের আলোচনা হওয়া উচিত যে আমরা প্রত্যেকেই আজকে এলাম কেন। শুধু কি সুন্দরবন বেড়াতে? হ্যালো হ্যালো বললে কি হয়? আপনাদের হয় এরকম? কিরকম হয়? হ্যালো, আমি বলতে দিন না, হলে কি করবেন যে আপনি আমার কথাই করছেন? হ্যালো 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 হ্যালো, কি হলো? মাইন্ডসেট হয়ে গেছে নাকি? উল্টো মাইন্ডসেট। মানে আপনাকে যদি কমান্ডো হিসেবে দেওয়া হয়, তাহলে গুলি করার আগেই মনে করুন আপনাকে
ওয়ার্নিং দেওয়ার আগেই গুলি করে দেন, তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন। তো যাই হোক, আজকে আমরা যে কাজের জন্য এসেছি সেটা হচ্ছে একটা ট্রেনিং আমাদের মধ্যে দরকার, বিকজ ট্রেনিং ছাড়া জীবনে কোনোদিন কেউ সফল হয়নি, ঠিক না বলুন? আজকে যত মানুষ জীবনে সফল হয়েছে তারা কোনো না কোনো স্কুলে পড়াশোনা করেছে, কোনো কলেজে পড়াশোনা করেছে। তাহলে কলেজ স্কুল থেকে আবার অনেক ছাত্রছাত্রী কিন্তু ফেরও করেছে না? তাহলে একই স্কুলে একই ধরনের সিলেবাস আছে, একই মাস্টারমশাই আছে, একই চেয়ার টেবিল আছে, একই পড়াশোনার আওয়ার, স্কুল আওয়ার একই রকম, হয় 10টা থেকে কিংবা 11টা থেকে কিংবা সকাল 8টা থেকে হোয়াটএভার। তাহলে একই সিলেবাস, একই পড়াশুনো, একই স্কুল টাইম, একই চেয়ার টেবিল, তারপরেও কিছু লোক ফেল করেছে, কিছু লোক পাস করেছে। কেন? কারণ হলো সে নিজেকে তৈরি করেছে। তাই কিছু মানুষ স্কুলে গেছে, যেতে হয় তাই, আর ওর মধ্যে কিছু মানুষ স্কুলে গেছে তারা এই ভেবে যে আমাকে তাহলে ডাক্তার হতে হবে, আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তাই শুকনো বইয়ের পৃষ্ঠাগুলো, শক্ত শক্ত অঙ্কগুলোকে আমরা হয়তো ছেড়ে দিয়ে পালিয়ে গেছি, আর ও ততক্ষণে বসে বসে সলভ করেছে। তখন কষ্ট হয়নি ওর, বিকজ ও কিন্তু অঙ্কের দিকে তাকিয়েছিল না, ও কিন্তু তাকিয়েছিল ক্লাসে আমাকে ফার্স্ট হতে হবে কিংবা আমাকে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে। কেন না? যদি না করতে পারে তাহলে হয়তো চাকরি পাবো না, ডাক্তার হবো না, ইঞ্জিনিয়ার হবো না, বিজনেসম্যান হবো না, হোয়াট এভার মেবি। এই কথাটা তাকে ভাবিয়েছে বলে ওই শুকনো অঙ্কটা তাকে করতে হচ্ছে, কঠিন কঠিন শব্দগুলো মুখস্থ করতে হচ্ছে, খাতায় লিখেছে, প্রয়োজনে 100 বার লিখেছে, টাইম অ্যাডজাস্ট করেছে, টাইমিং করেছে, যা যা করলে ভালো হয় তাই তাই করেছে, ঠিক না? দেখেছেন দুধ দিয়ে কিন্তু পনির হয়, দুধ দিয়ে ঘোল হয়, দুধ দিয়ে ছানা হয়, দুধ দিয়ে ঘি হয়, সবই হয়। তো মিষ্টির দোকানে গেলে আবার দেখবেন 100 রকমের মিষ্টি হয়, কি ঘটবো তাই তো? 100 রকমের মিষ্টিও হয়, কিন্তু দুধ ঘিও বানায়, পনিরও বানায়, আবার কিন্তু ছানাও বানায়, আবার ছানার বিভিন্ন রকম মিষ্টিও বানায়, ডিফারেন্ট। কারণ যে যেমন ভাবে চাইবে দুধটাকে, তার কাছে কিন্তু দুধ তেমন ভাবেই পৌঁছাবে। ট্রেনিং কিন্তু এক একজন মানুষের কাছে এক এক রকম ভাবেই পৌঁছাবে। আপনি যদি এটা কেটে ঘোল বানিয়ে দেন তাহলে ঘোল হয়ে যাবে, আপনি যদি ওপর থেকে ক্রিম তুলে নেন তাহলে এটা ঘি বানিয়ে ফেলতে পারবেন, আর এটাকে যদি আপনি ছানা বানিয়ে বিভিন্ন মিষ্টির আকার দিতে পারেন তাহলে এটা কিন্তু ছানা হয়ে যাবে। তো আপনার উপর ডিপেন্ড করছে যে এই 2 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় আপনি কিভাবে নেবেন। এটুকু বলতে পারি, ট্রেনিং ইজ লাইক এ অক্সিজেন, ইট ইজ এসেনশিয়াল ফর অল। প্রত্যেকটা মানুষের জীবনে ভীষণ দরকার। আজকে আমি আপনার সামনে যে দাঁড়িয়ে আছি, আমি শুধু যদি সুন্দরবনের লোক হতাম তাহলে জীবনে কোনদিন এটা করতে পারতাম না। আমার জন্মস্থান সুন্দরবন, কিন্তু আমার মনের ভেতরে মক্কা মদিনা সব চলছে, মাই লাইফস্টাইল। আমার মধ্যে ডায়মন্ড হয়েছে মানে আমার মধ্যে আমি নিজেকে ক্রাউন অ্যাম্বাসাডারের মানসিকতা তৈরি করেছি বলে মনে করুন দোতলায় ওঠার মন করলেই মানুষ 1-2 করে সিঁড়ি পার হয়, তাই কিনা স্যার? তাহলে তো সিঁড়ি পার হওয়ার কথা নয়। আমি যদি 4টে সিঁড়ি পার হই তাহলে আমি দোতলায় উঠবো বলে, অর্থাৎ ক্রাউন অ্যাম্বাসাডারের মন আছে বলে তাই ডায়মন্ড হওয়ার জন্য আমি সক্ষম হয়েছি। স্যার আপনার জীবনে যদি সেরকম কিছু প্রয়োজন আছে, শুধু টাকা দিয়ে কিন্তু সাফল্য মাপবেন না। টাকা কিন্তু অনেকে বলে না কাদের কাদের আছে, আমি আর ভাষায় বললাম না, টাকা কাদের কাদের আছে বলে না, জানেন? কেউ জানেন না? জানেন না? কি জানেন স্যার? বলা যাবে না। কি সেটা শুনি, কি বলা যাবে না? অনেকে কি বলে? মুচি কাপড়ের আছে, আচ্ছা এরকমই বলে না? তারপরে আমিও বোধহয় ওটাই বলতে চাইছিলাম, যাই হোক ঘটে বানা। তারপরে আরেকটা গ্রুপের নাম বলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাদেরও আছে না? হ্যাঁ। ভেরি গুড। তো সবারই আছে। সব থেকে বড় কথা কি জানেন? যারা রাস্তায় ভিক্ষা করে তাদের নাকি সব থেকে বেশি টাকা আছে, কারণ ওদের টাকা নাকি জাতীয় আয়। আমাকে জিএসটি দিতে হবে, এই মাসে আবার প্রভিশন ট্যাক্স দিতে হবে, প্রফেশনাল ট্যাক্স দিতে হবে, অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে, আর জিএসটি তো আবার ইয়ারলি পেমেন্ট হবে, আরও অনেক কিছু হবে। আপনি তাও 2% আইটিআর রিটার্ন পাবেন, আর আমার বেলায় ওটা 25%, লাস্ট আগামী বছর হয়তো ওটা বলছে যে হয়তো 30%-এর কোটায় পৌঁছে যাবে।
বড় বড় শিল্পপতিরা যা দেয়, সেখানে নাকি মুকেশ আম্বানি এমন স্ল্যাব বানানো আছে যে ওই কোটাতে মুকেশ আম্বানি যে ট্যাক্স দিতে হবে তার সেটা নাকি আমাকেও দিতে হবে। আমি এই আধারে বন বদারে জন্ম নিয়েছি। এইভাবেই নাকি আইটির সমস্ত কিছু স্ল্যাবগুলো বানানো হয়েছে। আপনি ফিল করে দেখুন যে সেই জায়গাতে ব্যাপারটা এটাই শুধু যে এই বিষয়টা তৈরি হয়েছে একটাই কারণে, সেটা হলো এই যে নিজেকে পরিবর্তন করার জন্যে। তো ট্রেনিং আমাদের সেই পরিবর্তন এনে দেবে যদি আমরা ভাবতে পারি। আমরা কি এটা দেখতে পাচ্ছি? কি লেখা আছে বলুন তো? আর কি লেখা আছে? আর কি লেখা আছে? কোরআন। আর কি লেখা আছে? কেন উপরে লেখা নেই? এটা এদিকে উপরে লেখা বলছেন না? আসলে অনেকে ঘুমাচ্ছেন তো ওই জন্যই বললাম যে আপনি কিছু দেখতে পাচ্ছেন কিনা। যারা ঘুমাচ্ছেন ওনাদের জন্য একটা জোরে হাততালি দিন, এটা দাঁড়িয়ে উঠে হাততালি দিন, এটা দাঁড়িয়ে উঠে হাততালি দিন। সবাই সবাই দাঁড়িয়ে উঠুন, সবাই একটু দাঁড়িয়ে উঠুন, বলুন সবাই। আমি বড় জোরে মিনতি করছি, একটু দাঁড়িয়ে উঠুন, নিশ্চয়ই একটা কাজ আছে। কে ঘুমাচ্ছে? কেউ যদি বসে থাকেন তাহলে একটু দাঁড়িয়ে উঠুন। ওকে, এই কারণে দাঁড়িয়ে উঠুন, আমরা এক একজন মানুষ এক একটা ধর্মাবলম্বী মানুষ। কেউ আমরা হিন্দু ধর্মাবলম্বী, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধিস্ট, কেউ মুসলিম, তাই তো? তো যারা হিন্দু ধর্মাবলম্বী তারা গীতাকে শ্রদ্ধা করে, তাই না? মানি না? মানি না? আবার যারা মুসলিম ধর্মাবলম্বী তারা কোরআনকে শ্রদ্ধা করে, যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তারা বাইবেলকে শ্রদ্ধা করে। করি না? করি না? কতজন বাইবেলের দলে আছেন? খ্রিস্টান কতজন আছেন? আপনি আছেন? ওনার জন্য একটা হাততালি দিন। যারা কোরআনকে শ্রদ্ধা করি ধর্মবন্ধু হিসাবে সেরকম কতজন আছেন? এটা হাত দেখাবেন। কোরআন, মুসলিম মানুষ, মুসলিম মানুষ, তাহলে আমার হাত তুললেন কেন? আমার হাত দেখে আমি কোরআন মানে আপনি মুসলিম? পুরাণ, ও পুরাণ নয়, কোরআন। আচ্ছা, বাকি মানুষ হিন্দু মানুষ, হিন্দু ধর্মাবলম্বী তো? আমি কিন্তু ধর্মের ক্যাটাগরি করার জন্য এটা বানাইনি, বানিয়েছি অন্য উদ্দেশ্যে। আপনি যে ধর্মের লোক হন না কেন সেটা ছুঁয়ে নিন, মনে করুন মনে মনে আপনি সেটাই হাত দিয়ে দিন, হাত বাড়ান। তার আগে একবার হাত নামান, আমি একটু বলে নিই কেন এটা করছি। আমি আমার জীবনে এই লাস্ট 30 বছর, নিয়ার অ্যাবাউট 30 বছর মার্কেটিং এর সঙ্গে যুক্ত থাকার পরে দেখেছি অনেক মানুষ 30 বছর ধরে অনেক ট্রেনিং করেছি, অনেক মিটিংয়ে, অনেক সেমিনারে এসেছি, কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার পরে আমরা বুঝতেই পারি না যে এই ব্যবসাটা আমার জন্য কেন, আমি কেন। একটা সময়ে উনি অনুভব করেন যে উনি ব্যবসাটা করবেন কেন বলেই জয়েন করেছিলেন, যে ব্যবসাটা ভালো, কেরিয়ার করব। কিছুদিন পরে দুই একবার পুকুরে কেউ সাঁতার কেটেছেন? কতজন? না না, উল্টো প্রশ্ন হয়ে গেছে, বুঝতে পারছি না। কতজন সাঁতার কাটতে পারেন না, কোনোদিন পুকুরে নামেননি? এটা হাত দেখান আপনারা। ম্যাডাম বিলিবার্ডের মতো হাত তুলেছে, হাত তুলে আমার নামিয়ে দিচ্ছে। ও উনি 1 2 3 দেখে একটু দেবাশিস দা, এরকম 4-5 জন। আপনারা কোনোদিন পুকুর স্নান করে দেখেননি, সাঁতার কেটে দেখেননি, তাই না? তাহলে আপনার জন্য তো সব থেকে ভয়ঙ্কর দিন, ওটা দিন বোটে থাকতে হবে। টেনশন নেই, অনেক বড় বোট শুনেছি, অসুবিধা হবে না। যাই, সাঁতার কাটার প্রসঙ্গ এই কারণে এলো যে আপনি যদি জলে না সাঁতার কাটতে পারেন তাহলে অনুভব করতে পারবেন না জলের মজাটা কি আছে, ঠিক না? আজকে যারা এসেছেন তারা অনেক মানুষ জীবনে একটা সিদ্ধান্ত নিতে পারেন না যে তার জন্য মাই লাইফ কেন। তাই আমি এই স্লাইডটা রেখেছি আপনার জন্য। এবার মন থেকে বলুন, আপনি কি আজ থেকে যদি আমার কথা শুনে প্রতিজ্ঞা নিতে পারেন তাহলে একদিন মাইক্রোফোন আপনার কাছে থাকবে আর আপনার সামনে লক্ষ লোক দাঁড়িয়ে থাকবে, আপনাকে স্যালুট করবে। আপনি কি শপথ নেবেন? আপনারা কি শপথ নেবেন? কোনো চাপানোর ব্যাপার নেই। যদি মনে হয় নেবেন না তাহলে বসে পড়ুন, আর যদি মনে হয় আজকে শপথ নেওয়ার পরে আপনি আমার মতো এই ধরনের লাইফস্টাইল এনজয় করতে পারবেন। আজকে আমি সুন্দরবনের ছেলে হতে পারি, কিন্তু কলকাতায় কিন্তু আমার
2 কোটি টাকার ফ্ল্যাট আছে, আরো 4খানা ফ্ল্যাট আছে, বাড়ির নিচে 3খানা গাড়ি দাঁড়িয়ে আছে, তার মধ্যে BMW দাঁড়িয়ে আছে, এবং আমি যে ফ্ল্যাটটাতে থাকি সেটা 2 কোটি টাকার ফ্ল্যাট। কলকাতার এই মুহূর্তে মিনিমাম 10 কোটি টাকার অ্যাসেট আমার আছে থ্রু আউট দিস নেটওয়ার্ক মার্কেটিং, এমআই লাইফস্টাইল মার্কেটিং। কেননা প্রথম দিন থেকে আমি আমার যেমন হনুমান বুক চিরে দেখিয়ে দিয়েছিল দেখো রাম সীতা কোথায় আছে, ঠিক তেমনি ভাবে আমি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংটাকে মাই লাইফস্টাইলটাতে আমি এখানে বসিয়ে রেখেছি। আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু মিটিং, তারপরে অন্য কিছু। আমি এখানে এসেছি বটে, কিন্তু এই উপলক্ষে যে আমি মিটিং করতে এসেছি তাই গ্রামের বাড়িতে একবার যাব, এমন নয় যে আমার এখানে যেতে হতো তাই মিটিং করতে এসেছি, এরকম নয়, উল্টোটা। তো আপনার কি সেরকম প্রতিজ্ঞা নিতে পারি? কতজন মনে করছেন নিতে পারি? ভেরি গুড। তাহলে হাত আমার দিকে না তুলে এদিকে বাড়ান। মনে করুন আমি যিনি গীতা, বাইবেল, কোরআন যে যেটা বিশ্বাস করেন সেটার দিকে হাত ছুঁয়ে দিন। এই সময়টা হাই তোলার কোনো দরকার নেই। বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে, মন নিয়ে গডের কাছে প্রার্থনা করি আমরা কয়েক সেকেন্ড। হে গড, চোখ বন্ধ করুন। হে গড, হে ভগবান, হে আল্লাহ, হে যিশু, আমার মধ্যে শক্তি দাও। হে গড, হে ভগবান, হে আল্লাহ, যিশু, আমার মধ্যে বিবেক দাও, আমার মধ্যে চেতনা দাও। আমি জীবনে সুপ্রতিষ্ঠিত হতে চাই। হে গড, হে ভগবান, আমার মধ্যে মনুষ্যত্ব দাও। হে গড, হে ভগবান, আমার জীবনের সব থেকে মূল্যবান সময় আমি মাই লাইফস্টাইলকেই দিতে চাই। আমি এটাকে কেরিয়ার বানাতে চাই। আমার জীবনের সব সুখ, শান্তি, অনুভূতি আমি মাই লাইফের মধ্যেই পেতে চাই। হে গড, আমাকে মাই লাইফে উপযুক্ত করে তোলো। হে ভগবান, হে গড, আল্লাহ, যিশু, আমার মধ্যে সেই শক্তি দাও যা দিয়ে আমি মাই লাইফে জিততে পারি, আমি সফল হতে পারি, আমার সব স্বপ্ন পূরণ করতে পারি। আমার সব ভুল, আমার সব ভুল, আমার সব খারাপ, আমার জীবনের সমস্ত বিষয় তুমি নিয়ে নাও। আমাকে শুধু মাই লাইফের উপযুক্ত করে দাও। আমি আগামী দিনে এখান থেকে ডায়মন্ড হতে চাই, ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই। হে গড, হে ভগবান, আমার মধ্যে শক্তি দাও, আমার মধ্যে বিবেক দাও, আমার মধ্যে চেতনা দাও। আমি যেন অন্যের দুঃখে তার পাশে দাঁড়াতে পারি, তাকে সহযোগিতা করতে পারি, সহানুভূতি দেখাতে পারি। হে গড, আমাকে মানুষ করে তোলো। বললাম সবাই চোখ খুলি। আলাদা ফিলিংস লাগছে, মনের মধ্যে একটা প্রশান্তি লাগছে, একটা মনের মধ্যে আলাদা প্রশান্তি লাগছে। তো নিজেদের জন্য একটা জবাবদাস্ত হাততালি। জোরে হাততালি হোক আমাদের জন্য। পরিষ্কার হচ্ছে না লেখা নাকি? কষ্ট করে পড়ছেন কেন? কি লেখা আছে? টাইম ইজ নন রিফান্ডেবল। সময় ফেরত যোগ্য নয়, সময় ফেরত যোগ্য নয়। ইউজ ইট উইথ ইন্টেনশনাল। অর্থাৎ সময়টাকে আপনার জীবনে আপনি সঠিকভাবে মূল্যায়ন করুন, ঠিক না? আমরা সবাই জানি টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। জীবনে কোনোদিন সময় ফেরত আসবে না, সময়টাকে কাজে লাগাতে হবে। আজকে সন্ধ্যাটা শুধু নেচে কাটিয়ে দিতে পারেন। আবার এইখানে কিন্তু অনেক ভালো ভালো লোকজন আসে, তারা কিন্তু নদীর জলের থেকে ঘরে তারা তুফান তুলে বেশি। আপনিও করতে পারেন যদি ভালো লাগে। এখানে ছেলে মেয়ের ব্যাপার নেই, অনেক মহিলারাও করে, অনেক ছেলেরাও করে। আমরা যদি মন চাই আপনি করতে পারেন, কিন্তু সেটা যদি উচিত মনে হয় তাহলে করুন। আবার আপনি মনে করতে পারেন যে এইখানেই আরেকটা ভবতোষ মণ্ডলের জন্ম আমি মনের মধ্যে নিয়ে গেলাম, যদি এই এলাকা থেকে যদি সে ডায়মন্ড হতে পারে তাহলে আমিও কেন নয়। তাহলে আপনি কিন্তু আপনার টাইমটাকে আপনার মতো করে ইচ্ছা মতোই আপনি কাজে লাগাতে পারেন। স্যার আজকে আমি এসেছি, কি লেখা আছে? কি লেখা আছে? যে পুরোটা পড়েছেন বলুন।
great leaders creates more leaders. মানে কি আমি বাংলাতে জানি না। একজন বড় লিডার অনেক লিডারের জন্ম তৈরি করতে পারে। আজকে আমি এসেছি আপনাদের মনে আর একটা গোপাল ঘোষ, আর একটা আনন্দ পাল, একটা ভগদর মন্ডলের জন্ম দিয়েছে। যদি আপনি মাইন্ডসেট করতে পারেন, আপনি যদি নিজের মধ্যে সেই লিডারশিপ নিয়ে আসতে পারেন, আপনার মধ্যে যদি এই ধরনের প্ল্যানিং, আপনার মধ্যে একটা বড় সফল নেটওয়ার্কার, সফল একটা মানুষ, নেটওয়ার্কার বলে কথা নেই, সফল একটা মানুষের প্ল্যানিং করতে হয়। নট অনলি প্ল্যানিং, প্ল্যানিং এর সাথে সাথে তার ভিশন ক্লিয়ার রাখতে হয়, টিম ওয়ার্ক করতে হয়, তার ইনোভেশন কিছু প্ল্যান নিতে হয়, তার সাকসেস পাওয়ার জন্য নিজেকে প্রতিনিয়ত আপডেট করতে হয়। আর আপনাকে গোপাল ঘোষ, আনন্দ পাল বা এই সমস্ত মানুষ বাবু, এই সমস্ত আমাদের শুভদীপ বাবু, অমল বাবু যারা আছেন, আমাদের গৌরী ম্যাডাম, তার বুদ্ধদেব বাবু, আরো আনন্দ স্যার সিয়া কোথায়, সিদাস চন্দন দাস, ও তো তিনি তো এবারে চলে গেছেন বললে, সিদ্ধার্থকে খুঁজে পাচ্ছি না, তো চোখের সামনে যাদের দেখছি তাদেরই তো নাম বলছি না। তো সবাই এটার জন্যই এনেছে যে গাছের একটা ফুল দিয়ে বা ফল থেকে যদি গাছের জন্ম হয়, তাহলে হয়তো লিডারদের ছত্রছায়ায় এই কথা ভেবেই নিন। তো নিজেকে ফিল করুন, আপনি আর 10টা-5টা মানুষের মতো নয়, আপনি একজন মানুষ, যে মানুষ কিছু দেখতে পাচ্ছেন কি করছে, Leading from the back. লিডার না, পেছন দিকে লিডার। ঠিক না? যে মানুষ এরকম লিডার হবে এই জন্য ডেকে এনেছে আপনাদেরকে। পেছন থেকে গরুর মতো করে আপনি ঘা দেবেন, চলে যাবে সব, আপনি ওপরে উঠে যাবেন, ডায়মন্ড হয়ে যাবেন, ঠিক নাকি? এরকম লিডার তৈরি করার জন্য এনেছে না? কেন এটা কি লিডার নয় মনে হচ্ছে? আরে এই করতে করতে নাকি কৃষ্ণ গরু চড়াতে চড়াতে এমন কাণ্ড করে গেছে যে সারা বিশ্বের লোক মরে যাওয়ার পরেও এখনো ছুটে ছুটে বেড়াচ্ছে, কোথায় বৃন্দাবনে যাচ্ছে, কেউ কেউ গিয়ে মায়াপুরে গিয়ে বসে আছে, কেউ আর এই মঠে গিয়ে বসে আছে, কেউ সারা বিশ্বের লোকজনের সাথে গিয়ে পাগল হয়ে যাচ্ছে, শুধু গরুই চড়াবে। তাহলে কেন? বাট গরু চড়াতো বটে, কিন্তু গরু চড়ানোর জন্য লিডারশিপ পায়নি। তার মধ্যে এমন কোন লিডারশিপ ছিল যেটা আজকে গোটা বিশ্বের লোক খুঁজে বেড়াচ্ছে, ঠিক এই ধরনের কিছু মানুষের মধ্যে, ঠিক না? তো কোন শ্রেণীর লিডারশিপ আপনি চান, পেছন থেকে না সামনে থেকে? সামনে থেকে থাকলে কিন্তু 2-4 বার গুলি খেতে হয়, 2-4 বার জেলে যেতে হয়, নিজে বিয়ে না করে অন্য দেশে পালাতে হয়, ঠিক না? তাহলে শুধুমাত্র নিজের কথা ভাবতে হবে না, কিন্তু সাথে সাথে আপনার কিন্তু যদি এই ধরনের লিডারশিপ দিতে হয়, জীবনে কিন্তু আগে দুঃখকে জয় করতে হবে, কষ্টকে জয় করতে হবে, সংগ্রামটাকে জয় করতে হবে। পারবেন তো? হিম্মত আছে? আমি জানি ভিড়ের মধ্যে হাত তোলাটা খুব সহজ, কিন্তু ভিড় থেকে বেরিয়ে নিজেকে প্রমাণ করা কিন্তু একটু কঠিন। পারবেন তো? অন দ্য স্টেজ সবাই কিন্তু নেচে বাড়ি যেতে পারে, কিন্তু সেই ভালো ডান্সার হয় যে অফ দ্য স্টেজে ডান্স করে, তাহলে স্টেজে এসে নাচ করলে সবাই দেখে, ঠিক না? এখান থেকে ফিরে গিয়ে অনেক মানুষ তারা ব্যবসা ছেড়ে আজকের এই মজা নেওয়ার জন্য কুমির দেখবে, বাঘ দেখবে, হরিণ দেখবে, দেখে গিয়ে বাড়ি গিয়ে সুন্দর করে নাক ডাকিয়ে ঘুম করে তারা আর বাকি পয়সা উসুল করে নেবে, 15 দিন পরে এই ধকল তুলে নেবে, এরকম প্রচুর লোককে দেখেছি। কিন্তু এটা জানি ভালো করে, প্রত্যেকটা মিটিং আমি এতটাই গুরুত্ব দিই যে একটা মিটিংয়ে একটা মানুষের মাইন্ডসেট হয়, আর একটা গোপাল ঘোষ বা একটা আনন্দ যদি জন্ম হয়, তাদের হাত ধরে কিন্তু ওরকম লক্ষ লক্ষ আশিস, লক্ষ লক্ষ অমল বলুন, মানুষ বলুন, এই ধরনের প্রচুর লোক কিন্তু তৈরি হবে। একটা পঙ্কজ মজুমদারই কিন্তু কাফি গোটা ইন্ডিয়াতে কামানোর জন্য, ঠিক না? তো স্যার আপনার মধ্যে কিন্তু সেই জিনিসটাই দরকার, যে জন্য হয়তো এত 100 কথা বলছি। তাহলে আপনাকে এই মহাত্মা গান্ধী কিন্তু কয়েক হাজার বার জেল কেটেছে, তারপরে কিন্তু মানুষ ভালোবেসে তারপরে টাকার গায়ে ছবি লাগিয়েছে, তাই না? ও কিন্তু বলে যায়নি যে পারলে আমার ছবিটা লাগা, তাকে অনার দিয়েছে, এটা না? তাহলে কাজ আপনার ভালোবেসে বাকি লোক আপনাকে অনার দেবে। তো আপনি স্যার এইটাই মাথায় রাখুন যে আজকে আপনার সেই লিডারশিপ দেখানোর সময়। কি লেখা আছে যেন পড়তে পারছেন? পেছনের লোক কেউ পড়া যাচ্ছে? কি লেখা? যে পুরোটা পড়তে পেরেছেন সে বলুন, বলুন।
কেন? ভুল হবে ভাবছেন? আরে ভুল হোক না, আমি তো অঙ্কের মাস্টারের। হ্যাঁ বলুন। Strategy, right? Let's make a commitment with powerful strategy. একটা স্ট্র্যাটেজি তৈরি করা দরকার একটা পাওয়ারফুল কমিটমেন্টের সঙ্গে। ইয়েস আর নো? তো আজ আমরা সেই জন্যই এসেছি যে স্যার যাই হোক না কেন, পৃথিবী পাল্টে যাক, কোনো একদিন যদি সূর্য না ওঠে তাহলে মেঘ চিরকাল সূর্যকে ঢেকে রাখতে পারবে না, একদিন তো উঠবেই। আমি সেই কমিটমেন্ট নিলাম যে আমি এখানে কোটিপতি না হওয়া পর্যন্ত মাইলেজ ছাড়া অন্য কিছু করবো না। এই কমিটমেন্ট নিতে পারি? আমি এই কাজটা মাইলেজ করার পরে অবশিষ্ট সময়টা থাকলে অন্য কাজ করব। অনেকে কি করেন হয় না, দেখেন তো, মনে করুন আপনার টাকা ঢুকেছে, আপনি কি করেন? টাকা ঢোকার পরে বা টাকা ইনকাম করার পরে সব কিছু করার পরে সেভিংস করেন না? আর যারা সেভিংস ভালো আছে তারা কি বলে জানেন? সেভিংস করার পরে বাকি টাকা থাকলে খরচ করুন। আমরা কি করি? খরচ করার পরে বাকি টাকা থাকলে সেভিংস করি। আর যারা বড় বড় শিল্পপতি, যারা যারা জীবনে প্রতিষ্ঠিত, যারা সেভিংস করতে জানে, তারা আমাদের কি শেখায়? ধরুন ওয়ারেন বাফেট বা এই ধরনের মানুষজন আমাদের কি শেখায়? যে সেভিংস করার পরে বাকি টাকা থাকলে খরচা করবে। এসে না? তো আমাদের মাইন্ডসেট আজকে এটাই হওয়া উচিত, কমিটমেন্ট এটাই হওয়া উচিত, আমাদের মানসিকতা এটাই হওয়া উচিত যে আজ এখানে এলাম মানে স্যার পৃথিবী পাল্টে যাক বাট মাইলেজ কি করবো? পৃথিবী পাল্টে যাক বাট এখান থেকে আমি ডায়মন্ডই হবো, এখান থেকে কোটিপতি না হওয়া পর্যন্ত আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি মাইলেজই করে যাবো। এই কমিটমেন্ট নিতে পারেন? পারেন? বলুন আমি সফল হচ্ছি। এখন তো আমরা তৈরি হয়নি মনে হচ্ছে, ভাত গরমই হয়নি। বলুন আমি সফল হচ্ছি। আমি সফল হচ্ছি। আমি সফল হচ্ছি। আমি সফল হচ্ছি। হচ্ছি ভালো লাগছে। ভালো লাগছে, ভালো লাগছে। ভালো লাগছে, ভালো লাগছে। ভালো লাগছে, ভালো লাগছে। ডায়মন্ড পোস্ট হয়ে যাচ্ছে। ডায়মন্ড পোস্ট হয়ে যাচ্ছে। স্যার আপনার মধ্যে বিলির জন্মদিন। ফিল করুন, ফিল করুন নিজেকে যে আমি এখানকার একজন ডায়মন্ড, আমি এখানকার কোটিপতি, তাহলেই হতে পারবেন। আপনার মধ্যে একটা মানুষের জন্মদিন, হলো তো হলো, না হলো তো নেই, জীবনে কোনোদিন কিছু করা যায় না। আমি এটা করবই। যদি আপনি অটল থাকেন, কোনো বাধাই নয়। আপনি যদি একবার সফটওয়্যার ওপেন করেন তাহলে দেখবেন সব কিছুই আপনার পজিটিভ হবে। যদি পজিটিভ সফটওয়্যার ওপেন করেন, যদি নেগেটিভ করেন তাহলে নেগেটিভই পাবেন। তাই আপনার একটা স্ট্র্যাটেজি থাকা দরকার, একটা কমিটমেন্ট থাকা দরকার, এবং সেটাকে কেন্দ্র করে ওকে। তো তার থেকে বড় শত্রু কি বলুন তো? আমাদের ভেতরে কিছু নেগেটিভিটি, আমাদের কিছু অ্যাক্টিভিটি যেটা আমাদেরকে করতে দেয় না। দেখেন আনন্দে গান গাইলেন, নাচলেন, আনন্দ করলেন, বাড়ি চলে গেলেন, কি পাবেন আমি জানি না, বাট আপনার ভেতরে যে নাট আর বোল্ট ঢিলা হয়ে আছে সেটাকে একবার টাইট দিন। জানেন তো, একটা ছোট্ট গল্প বলি। একদিন রাস্তাতে একজন মানুষ গাড়ি চালাচ্ছিল, হঠাৎ করে একটা জঙ্গলের এত টেনশনে আছে, এত টেনশনে আছে, কি করবে কি করবে, দু চারটে জায়গায় মিস্ত্রি ডেকে এনেছে, কিছু করতে পারেনি। তো সন্ধ্যাবেলায় এক চাচা এক গাল দাড়ি নিয়ে যাচ্ছিল, লুঙ্গি পরে, ইফতার করবে বলে। তো চাচা দেখে টেকে বললো, গাড়িটা এদিক ওদিক তাকিয়ে বললো, ফেসে গেছো না? তো আরো টেনশন নিয়ে তাকে গাল দেবে না, কি করবো বুঝতেই পারছি না, সালা এত কষ্ট কি করবো, রাত্রিবেলা জঙ্গলে কি করবো বুঝতে পারছি না, গাড়ি ফাড়ি নিয়ে মজা করছে আমাকে চাচা। তো বলছে হ্যাঁ ফেসে তো গেছি। তা বলছে তা ঠিক করে নাও। বলে এত মিস্ত্রি দেখে এলাম, কেউ ঠিক করতে পারলো না, তা ঠিকঠাক করে দেবে কে? বলছে আমি করে দেবো। তো মনে মনে ভাবছি লুঙ্গি করে ঘুরে বেড়াচ্ছে, দুটো গাড়ি এবার কি করতে হবে? আমি বড় বড় মেকানিক দেখালাম, তারা করতে পারলো না, শোরুম থেকে লোক এলো, কিছু করতে পারলো না, ও কি করবে? তো যাই হোক বললো, চাচা বললো যে এই কটা জিনিস নিয়ে আসো, একটু দূরে আছে, দোকান থেকে নিয়ে এসো, আমি ঠিক করে দিচ্ছি, সন্ধ্যার আগেই ঠিক হয়ে যাবে, তুই চলে যেতে পারবে। তো ঠিক হয়ে যাওয়ার পরে যখন চলে যাচ্ছে, চাচা জিজ্ঞাসা করলো, ভদ্রলোক জিজ্ঞাসা করলো যে চাচা তাহলে দেবো কি? তা বলছে দেখো, তুমি যে ভার্বটা নিয়ে এলে, যে অসারটা নিয়ে এলে, ওটার দাম মাত্র 1 টাকা, ওই 1 টাকা দেবে। আর আমি যে এতক্ষণ দাঁড়িয়েছিলাম এর জন্য তুমি আমাকে আলাদা 10,000 টাকা দেবে।
আর তোমার যে সমস্যাটা আমি আবিষ্কার করলাম এর জন্য আরো 20,000 টাকা দেবে। আকাশ থেকে বললো মানে কি? বলে হ্যাঁ, অভিজ্ঞতার জন্য তুমি 10,000 টাকা দেবে, আর এই সমস্যাটা যেটা আইডেন্টিফাই করতে পারিনি কেউ, আমি করলাম, তাহলে এটা তো আইডেন্টিফিকেশনের জন্য আমার নিশ্চয়ই কোনো একটা জ্ঞান বলো, গরিমা বলো, সেটা তো আছে। তাহলে এটা খুঁজে পাওয়ার জন্য তুমি 20,000 টাকা দাও, আর 10,000 টাকা দাও, আর 1 টাকা দাও, মজুরি 10,000 টাকা। আর ওটা খোঁজার জন্য আমার ওই জ্ঞানের জন্য তুমি 20,000 টাকা দাও, আর 1 টাকা দাও ওই অসারটা কিনতে লেগেছে তাই। মানে 1 টাকার অসারের জন্য ওকে 30,000 টাকা দিতে হবে। তো ভদ্রলোক আর কিছু না বলে বুঝে গেল ব্যাপারটা কি হয়েছে। স্যার, জীবনে আপনার অভিজ্ঞতাটা, আপনার জ্ঞানটা অনেক বড় কথা, তাই যে কোনো জায়গাতে আপনি টিম বানিয়ে দিতে পারবেন যদি অভিজ্ঞতা বা জ্ঞান আপনার সামনে থাকে, তাই না? তো তার জন্য যেটা করতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে যে সমস্যাটা কোথায়, ক্রাইসিসটা কি, ক্রাইসিসটা কি আপনার জীবনে, সেটা প্রথম খুঁজে বের করতে হবে। আমাদের অনেক মানুষ আজকের দিনে সফল হতে পারি না, কেন বলুন তো? এখান থেকে ফিরে যাওয়ার পরে আপনার বাড়ির সমস্যাটা আপনার সামনে চলে আসে, ঠিক না? সবাই ডান হাত দেখান দেখি, কার কার আছে ডান হাত আছে, কার কার বসে বসে দেখান, যার আছে সে দেখান, আর যার নেই তার দেখানো যাবে না। মাসের মধ্যে নেই নাকি আছে? আছে, তাহলে দেখান, ঠিক আছে? হাতটা চোখের সামনে নিয়ে আসুন, একদম চোখের ওপরে দিন, দেখতে পাচ্ছেন? চোখের সামনে দিন, চোখের সামনে, নাকের ওপরে, দেখতে পাচ্ছেন? আরেকটু দূরে দিন, দেখতে পাচ্ছেন? আরেকটু দূরে দিন, দেখতে পাচ্ছেন? সামনের দিকে তাকান, আরেকটু দূরে দিন, আরেকটু দূরে দিন, আরেকটু দূরে দিন। এবার দেখতে পাচ্ছেন? সমস্যাটা চোখের উপরে নিয়ে এসছেন বলেই কিন্তু দেখা যাচ্ছে না। সমস্যা থেকে একটু দূরে যাওয়ার চেষ্টা করুন, ওটা দূরে ফেলে দিন, সমাধান করার চেষ্টা করুন, দেখবেন অটোমেটিক দেখতে পাবেন স্যার। তাই আপনার মধ্যে ক্রাইসিস থেকে খুঁজে নিন। প্রথম ক্রাইসিস হচ্ছে আমরা আমাদের আপলাইনকে মানি না, আমাদের আপলাইন নেই, আমরা শেখার মানসিকতা নেই, আমাদের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি মিক্স, সেটা কথা দিয়েছি কথার দাম রাখবো, কমিটমেন্ট দিয়েছি কমিটমেন্ট করবো, করবো মানে করবোই, করেই দেখাবো, এই অ্যাটিটিউড আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে সেলফিশ অ্যাটিটিউড গ্রো করেছে, ওর ব্যাপারে হোক গিয়ে আমি তো বেঁচে যাই, ওর টিমের লোক তো আমার টিমে, আমি আমার টিমে জয়েন করে যাই, আরে ও কি হবে আমার জানার দরকার নেই, নেটওয়ার্ক আমি আমার মতো করেই করবো, সিনিয়র বলেছে সিনিয়র কথা তাই বলে করতে হবে নাকি? ডিরেসপেক্ট, কাউকে সম্মান না দিলে আপনি পাবেন না। এই ব্যবসাটা লাভ এন্ড রেসপেক্টের উপর দাঁড়িয়ে থাকে। আপনার মধ্যে ফোকাস নেই, ড্রিমলেস, এইসব মানুষজন, এমলেস, ইগোইস্টিক মানুষ এবং ড্রেস কোড ছাড়া বা স্ন্যাচিং করছে যারা, এই ধরনের মানুষ কিন্তু জীবনে সফল হবে না। কারণ উল্টো দিকের জিনিসগুলো আপনি শিখতে চান, আপনি কথা দিলে কথার দাম রাখেন, কমিটমেন্ট আছে, এই সমস্ত মানুষজন কিন্তু জীবনে সফল হবে। ও ঠিক আছে, কেউ যদি পড়তে পারেন তাহলে বলুন। আচ্ছা, কি লেখা আছে? Our team only own positive motivation for us. আমাদের টিম আমাদের মোটিভেশনের উপরেই দাঁড়িয়ে থাকে, ওকে না? ফায়ারিং লিডার ইজ ইকুয়াল টু ফায়ারিং টিম। আপনার অ্যাটিটিউড কি আছে তার 50% টিমের মধ্যে ডেভেলপ করবে। আপনি যদি ফায়ারিং হন, আপনি যদি চ্যালেঞ্জিং হন, আপনি যদি কমিটেড হন, আপনার টিম কমিটেড হবেই হবে, গ্যারান্টেড। আপনি সাকসেসফুল হতে চাইলে আপনার টিম হবে, বাট রিফ্লেকশন কখনো 10%, 20%, 30%, 100% হবে না। 100% তখনই হবে যখন আপনি নিজে একাধিকবার প্রুভ করবেন, তখন আপনাকে কপি করবে মানুষ, তখন আইকন হবেন। তাই আপনি সিরিয়াস নন। আপনি ভাবছেন জুনিয়র দুদিকে দুটো দিয়ে এসছি, ওরা করে দেবে, স্যার কোন কেন? অন্যদিকে মনে করুন যে তা আপনি ভাবছেন দুদিকে দুটো দিয়েছি, ওরা কাজ করবে, আমার আর কেন? ওরা লোক আনবে, আমার আর কেন? ওরা ট্রেনিং এ যাবে, আমার আর কেন? আবার 1000 টাকা বলছেন কেন? আবার বিট বলছেন কেন? আবার আমাকে মিটিং করতে যেতে বলছেন কেন স্যার? কারণ হলো এটাই, আপনি ভাবছেন যে আমি তো দিয়ে দিয়েছি, ওরাই করে দেবে। জীবনে কোনোদিন হবে না, লাইফে কোনোদিন হবে না। আপনি 100% করলে বাকি লোক হয়তো 10% করবে, 20% করবে, 30% করবে, খুব বেশি হলে 50% করবে। বাট আপনি জেনে রাখুন, আমিও কিন্তু ডায়মন্ড হওয়ার পরেও এখনো খুঁজে বেড়াচ্ছি আমার নিচেই কিছু ডায়মন্ড। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস।
এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এভাবেই চলতে থাকবে। তো আপনি নিজেকে সেভাবেই ভাবুন। কি লেখা আছে? কি আছে? আমরা ফিরে গিয়ে প্রথম আপডেট হওয়া উচিত এটাই যে আমি লগ ইন করতে পারি কিনা, মাই লাইফের প্ল্যান বলতে পারি কিনা, আমি এখান থেকে ফিরে গিয়ে এনএফটি বা অন্য কাজ করতে পারি কিনা, আমি এই কাজটা করার জন্যে 2 লোক 5টা লোকের সামনে দাঁড়িয়ে ট্রেনিং বা সেমিনার নিতে পারি কি না। যদি না পারি তাহলে আপডেট করি। এছাড়া যেটা আমার খামতি আছে, যেটা আমার দুর্বলতা আছে, যেটা আমি জানি না, যেটা আমি পারি নাতে বেশি জোর দিন। আমি একটা কদিন আগে উমেন্স ডে গেছে, আমি সকলকে একটা শ্রদ্ধা জানাতে চাই আমাদের গ্রেট লেডি লিডার্স উমেনদের জন্য। স্যার যদি একটা মিউজিক থাকে একটা যদি দিয়ে দিন, তারা একটা হাততালি দিয়ে দিন। সবাই মিলে আমি সকলকে রেসপেক্ট করি, আমার সমস্ত মা বোন দিদি। গ্র্যাটিটিউড দেখানোর জন্য বেশিক্ষণ তো গান বাজানোর দরকার নেই না। বলতে চাইছি আজকে মহিলাদের একটা জিনিস, মায়েদের বা দিদি বলুন, আপনাদের কাছ থেকে একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে মহিলারা কখন অলংকার কেনে জানেন? কখন কেনে? যেটা যা থাকে না সেটাই সে কেনে, ঠিক না? অন্যের মনে হয় যে অন্যের কানের দুলটা খুব ভালো লাগছে, তাহলে আমার একটা কিনতে হবে। অন্যের একটা নাকের কী সব বলে এটা ভালো লাগছে, তাহলে আমার একটা কিনতে হবে। ওর চেনটা ভালো লাগছে, তাহলে আমাকে একটা কিনতে হবে। একটা বালা অন্যের ভালো লাগছে, তাহলে আমার একটা কিনতে হবে, ঠিক না? আমি এটাতে খুব মোটিভেট হই। তার কাছে নেই বলেই কিন্তু সে অলংকারের খোঁজ নেয়, ঠিক না? আপনি নিজেকে এমনভাবেই করো আপনার মধ্যে যেটা নেই ওটা যেন অলংকার হয়ে ওঠে আপনার জীবনে। ওটা আপনি এমনভাবে নিজেকে তৈরি করুন। তাই এই আপডেট এভাবেই করুন, যেটা আমি জানি না, আগে খুঁজে না পারি না, জানি না, তার লিস্ট বানা। একটা খুব মূল্যবান কথা আছে, যারা জীবনে সফল হয়েছে তারা তাদের নিজের জীবনের দুঃখের গানটা খুঁজে বের করছে। লাইনটা আবার বলি, সেট বাড়াতে হবে বোধ হয়, দুর্বল হয়ে গেছে, নাহলে আমার গলা দুর্বল হয়ে গেছে। কথাটা হচ্ছে, ভেরি গুড। কথাটা হলো এটাই, যারা জীবনে সফল হয়েছেন তারা প্রত্যেকেই তার জীবনের দুঃখের গানটা খুঁজে বের করেছে। মানে তার কোথায় কষ্ট, কোনটা জানে না সে, সেটাকে খুঁজে বের করেছে বলেই কিন্তু সে জীবনে সফল হয়েছে। আজকে মেসিকে আমরা সবাই স্যালুট করি। মেসিকে প্রশ্ন করা হয়েছিল, তুমি যে এতবার বিশ্বের সেরা প্লেয়ার হয়েছো কেন? তার উত্তরে বলেছিল, এটা তো জানি না, তবে এটা জানি আমি হলাম আমার সব থেকে বড় সমালোচক। আমি বাড়ি গিয়ে খুঁজে বের করি যে আমার অন্য লোকে কি বলবে না বলবে, আমি আমার জন্য কি সমালোচনা করলাম, কোনটা আমার জন্য উপযুক্ত। তো স্যার আপনার আপডেট মানে সেটাই, যেটা আপনার মধ্যে নেই সেই জিনিসটাই আপনি নিজেকে তৈরি করুন। আর বেশি বেশি করে চ্যালেঞ্জ নিন, নিয়ে আপনি নিজেকে অ্যাকাউন্টেবল বানান। একটা জীবনচক্র আমি দেখাতে চাই। মনে করুন এই জীবনচক্র আমরা দেখেছি, তাই না? এটা আমার জীবনের একটা ফেভারিট উদাহরণ, আমি অনেক জায়গাতেই দিই। কি দেখতে পাচ্ছি? কি দেখছি? আপনি প্রজাপতি দেখছেন আর আমি ডিম দেখছি। কারণ ডিমটা আছে বলেই একটা শুঁয়োপোকার জন্ম হয়েছিল। আর শুঁয়োপোকার জীবন শুঁয়োপোকার পছন্দ নয় বলে সেটা নিজের জীবনকে সে আত্মহত্যা করে, নিজেকে নিজে সুইসাইড করে, যে এই কাঁটাযুক্ত জীবন আমার পছন্দের নয়। তাই কিন্তু সে নিজের লালা দিয়ে নিজের জীবনটাকে নিজে সুইসাইড অ্যাটেম্প করে, এবং সেটা এই পিপার মধ্যে দিয়ে একদিন প্রজাপতির জন্ম হয়। একটা জীবনেই কিন্তু ক্যাটারপিলার টু বাটারফ্লাই। স্যার আপনার আমার একটাই জীবন, পৃথিবীতে এসেছে, আর কবে আসবো জানি না। আমি জানি না আমার নাকি কি সব করে মানুষ হয় কি বলে, আদৌ হয় কি আদৌ হয় আমি তো কোনোদিন দেখিনি, হয় নাকি এটাই আমার মনে হয়। কিন্তু এসেছি যখন, স্যার রূপান্তর তো করবই। কি ছিলাম বড় কথা নয়, কি হতে হবে তার জন্য যা করতে হয় তাই করবো। যদি রাত পেরিয়ে যায় সারা রাত জেগে থাকবো, যদি দিন পেরিয়ে যায় সারাদিন না খেয়ে থাকবো, বাট যা করতে হয় তাই করবো। যা করলে সফল হয় মানুষ। একটা সাকসেসফুল মানুষ আর একটা ফেলিওরের মধ্যে তফাৎ কি জানেন? মানুষ যতক্ষণ পর্যন্ত সাকসেস না পায় ততক্ষণ পর্যন্ত এই কাজটা করতে থাকে।
করব কি করব না, কিন্তু সাকসেসফুল মানুষরা ভালো লাগে না যেটা সেটাই বেশি করে করে। তার কারণ সে জানে ওই ভালো না লাগার মধ্যেই কিন্তু ভালো লাগাটা লুকিয়ে আছে, ওটা বেশি বেশি করে করে। ম্যাথ পারে না যারা, যদি তাকে ফার্স্ট ডিভিশন পেতে হয়, ম্যাথে 80% নাম্বার পেতে হয়, তাহলে ওটাই বেশি করে করতে হবে, যেটা সে পারে না, সেটা সে জানে না। স্যার আপনার আমার মধ্যে সেটাই বেশি করে আমার দরকার, যেটা আমরা পারি না। আপনার মধ্যে ক্যাটারপিলারের লাইফ থেকে বাটারফ্লাই হতে গেলে কিন্তু আপনাকে লড়াই করতে হবে। অনেক লোক বলে স্যার আমি কি পারবো, আপনারা আগে জয়েন করেছেন তাই গোপাল ঘোষ, আনন্দ পাল, আশিস, পঙ্কজ স্যার, ভবতর মন্ডল, সুরঞ্জন দাস হয়ে গেছে। আমরা তো পরে জয়েন করলাম, স্যার আমি কি পারবো? উত্তর কি হবে? হ্যালো, উত্তর কি হবে? পারবো। উত্তর হলো পারবেন না। উত্তর হলো আপনার দ্বারা হবে না। উত্তর হলো আপনি পারবেন না। হ্যাঁ, আপনারই হবে, তাহলে আপনি বলছেন তাহলে বাকি লোকের তো হবে না। এটার উত্তর হলো এই যে আপনার দিয়ে হবে না, আপনি পারবেন না। তার কারণ আপনি জন্মানোর আগেই তো মরে গেছেন। আপনি করে দেখেননি যে যে কাজগুলো এরা করেছে। দুপুরবেলা কতদিন যে বউয়ের হাতের সুন্দর রান্না খায় না, এনাদের কাছে শুনে দেখুন। ইভেন উইথ মি, আমার কাছে জিজ্ঞাসা করুন দরকার নেই। কত রাত যে প্ল্যাটফর্মে কাটিয়েছে তার নিদর্শন নিন। এখনো মাসে 20 থেকে 25 দিন হাউস স্টেশনেই কাটাই। এখনো অধিকাংশ দিন খাওয়াই জুটে না, ওই জন্য খাওয়া দাওয়া একটু ভুলে গেছি, গিয়ে স্যালাড খাওয়া শিখেছি। দেখলাম যেমন খেতেই পারে না, তো ভুলভাল খেয়ে লাভ কি, লোকের দোকানের হোটেল বা দোকানের খাবার, ওর থেকে নিজে হাতে কিনে নিয়ে নিজের মতো করে খেয়ে নেব। যা, আপনার মধ্যে সেইগুলোই দরকার যেগুলো একটা বাচ্চা থেকে বড় হয়। স্যার একটা শিশু আজকে যে জন্মাচ্ছে, ও কিন্তু মাধ্যমিক পাস করবে, ও কিন্তু গ্রাজুয়েট হবে, ও একদিন কিন্তু কর্মজীবনে পা দেবে, ও কিন্তু বিয়ে করবে, ওর বাচ্চা হবে, ও বাবা হবে, ওর বাচ্চার আবার বাচ্চা হবে, ও একদিন দাদু হবে, ও একদিন প্রদাদু হবে, কিছু না কিছু তো হবে। স্যার আজকে যে জয়েন করছে সেও ডায়মন্ড হবে যদি সংকল্প তার মধ্যে থাকে। এই সংকল্প, ডেডিকেশন, ডিভোশন এবং তার মধ্যে ডিটারমিনেশন, এটাই কিন্তু আসল জিনিস। সেটা যদি না থাকে তাহলে জীবনে কোনোদিন সাকসেস হবে না। আপনি লিখে নিন একটা জীবনচক্র, আমি আপনাকে দেখাই। দেখতে পাচ্ছেন একটা মানুষ, একজন ডিস্ট্রিবিউটার, সে মাইন্ডসেট করেছে, নামের লিস্ট করেছে, সেই নামের লিস্ট থেকে শর্ট লিস্ট বানিয়েছে, তাদেরকে ইনভাইট করেছে, তাদেরকে বিওপি করেছে, বিওপি করার পরে ফলো আপ করেছে, ফলো আপ করার পরে তারা জয়েন করে গেছে। আর জয়েন করলে তাদেরকে বাচ্চা যেমন মানুষ করে তাদের ধরে ধরে ফলো থ্রু করেছে। কি করেছে? কি করেছে? অনেকে এটার মানে বুঝতে পারে না, তাই বললাম ফলো থ্রু মানে আজকে গোপাল স্যার, আনন্দ স্যার বা অন্য সমস্ত সিনিয়ররা যে কাজটা করছেন আপনাকে হাতে করে তৈরি করার প্ল্যান করেছেন, এটাই হলো ফলো থ্রু, তাই না? তো এই কাজ আমরা যদি কন্টিনিউয়াস প্রসেস, এই প্রসেসটা 3টে পার্টের উপর দাঁড়িয়ে আছে। একটা কি? একটা হচ্ছে বিল্ডিং পার্ট, অর্থাৎ এই কাজগুলো করলে আপনার টিমে নতুন লোক জয়েন করবে। ওকে, এই নতুন লোক জয়েন করলে এটাকে বলে রিক্রুটমেন্ট। এটা যদি মেনটেন করেন তাহলে কি বলবে? রিটেনশন। আর এই রিক্রুটমেন্ট রিটেনশন যদি হয় তাহলে রিসাইকেলিং পদ্ধতিতে আবার নতুন লোক জয়েন করবে, আবার সে টিকে থাকবে, আবার তার বাচ্চা কাচ্চা হবে, যেভাবে সংসারে হয়, যেভাবে আমার ঠাকুর দাদার সন্তান আমার বাবা কিংবা মা, আবার ওদের মাধ্যম থেকে আজকে আমার জন্ম হয়েছে, আবার আমার মাধ্যম থেকে আমি ঠিকই আছি, আমি প্রতিপালন করছি বলে আমার সন্তানটা বড় হচ্ছে, একদিন ওদেরও সন্তান হবে, ওদেরও প্রতিপালন করতে পারলে তারাও বাবা মা ঠাকুর দাদা হবে। ইয়েস না? তো সিম্পল প্রসেস নেটওয়ার্ক মার্কেটিং এ এই একই কাজ একই রকম ভাবেই চলে। অনেক মানুষ আমরা হয়তো এর কারণ খুঁজে পাই না, আমরা বুঝতে পারি না। স্যার না ঘুমিয়ে একটু এদিকে লাগান, যারা ঘুমাচ্ছেন তাদের জায়গাটা হাততালি দিন। আমার চোখ ছোটে ছোটে কিন্তু আমি সব দেখতে পাই, এটা হচ্ছে আমার সমস্যা, কারণ আমি পিএইচডি করেছি গোপাল স্যার, ঘুমের ওপরে আমার পিএইচডি করা আছে, বুঝলেন? সারাদিন তো স্কুল থেকে বেরিয়ে এসে কখন ছুটি হবে, ফুটবল খেলতে যাবো, ওই যে কাদায় ফুটবল খেলে এসে তো আর
মানে অবস্থা খুব খারাপ। তো মামার বাড়িতে নিয়ম ছিল যে হেরিকেন চালিয়ে পড়তে বসতে হবে, আর 8:45 বাজলে মানে দিল্লির খবর হবে 7:30, ওখান থেকে 8:45টার মধ্যে রেডি হয়ে যেতে হবে, ব্যাগপত্র গোছাতে হবে, আর তারপরে খেতে বসতে হবে। আমার দিদা খুব স্ট্রিক্ট, এটা আইন কারণে, কিন্তু মামার বাড়ির মানুষ হচ্ছে শান্তিকে ছিল। তো এবার কি হলো ব্যাপারটা, মনে করুন ওইটুকু যে সময় 1-1.5 ঘন্টা এত মার, হয়তো চোয়াল ফল সব লাল হয়ে যাবে, পুরো পুরো পিঠ পুরো লাল। কেন? আমার ছোট মামা আর আমার বয়সের ডিফারেন্স বেশি ছিল না, তো ও তো অন্য জায়গায় কোথাও আমাকে ধরতে পারতো না। ও রেডি হয়ে থাকতো সন্ধ্যাবেলা ওর শোধ দেবো, কারণ আমি ঘুমাবোই, এটা ও জানতো আগে। আর ঘুমাবে মানে থাপ্পড়টা মেরে চেপে ধরে রাখলে আঙুল করা দেখা যায়, ওটাই ওর আনন্দ যে সবকটা আঙুলের ছাপ উঠেছে। এবার 3টে উঠে যায়, হলো না, পরের বার 5টা তুলবো, এরকম ব্যাপার আর কি। তো তার ফলে আমি এত পিএইচডি করেছি ঘুমের ওপরে না, আমি যদি দাঁড়িয়ে এখানে ঘুমাই আপনি বুঝতেই পারবেন না, তা আমার সঙ্গে ঘুম দিয়ে কেউ খেলবেন না, এটা আমার পিএইচডি করা আছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে এটা প্রমাণ দেখান, আমি এখান থেকে ছুরি মারবো, দেখেন তার কাছে কিছু নেই, কিংবা তাকে আমি ইন্ডিকেট করে বলতে পারবো যে উনি, এটা আমার পিএইচডি করা আছে, কেউ ঘুম নিয়ে চর্চা করবে না। তো বলছি এখানে একটা জিনিস লিখেছি, কেউ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, What do you want or distribute by months? এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? প্রত্যেকে ডায়মন্ড হতে চাই, আমরা সিঁড়ি দিয়ে উঠে হতে চাই নাকি শর্টকাটে না? বলুন। শর্টকাটে না, অনেকগুলো শর্টকাটে, কতগুলো সিঁড়ি উঠতে হবে, হ্যাঁ, তবে তুমি ডায়মন্ড। আর সেটা আমি পা দিয়ে মানে হেঁটে হেঁটে উঠতে চাই না এক্সপ্রেস শর্টকাটে উঠতে চাই? আস্তে আস্তে যাবে, কেন জলদি যাবে। বাহ, সবাই বুঝতে পেরেছেন, তাহলে হাততালি দিন নিজেদের জন্য। আপনার জন্য সব রকম ব্যবস্থাই আছে, আপনি যদি হেঁটে উঠতে চান তাহলে হেঁটে উঠবেন, আর যদি মনে করেন যে আপনি স্কেলেটারে যাবেন তাহলে হবে না। until you are the best, not rest. যতক্ষণ পর্যন্ত আপনি বেস্ট না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি রেস্ট নেবেন না, কারণ পৃথিবীতে কোথাও শর্টকাট রাস্তা নেই। 1 বিবি না করলে আপনাকে কেউ টিসিউ বলবে না, 1 বিবি না করলে কেউ আপনাকে আইটিসিউ বলবে না, সিটিসিউ বলবে না, এনটিসিউ বলবে না, ঠিক না? তাহলে কাজ যেটা করা দরকার সেটাই করতে হবে, বরং স্কেলেটারে যাওয়াই ভালো, কারণ ওদের তাড়াতাড়ি করে যাওয়া যায়। তো আসুন, আমাদের একটা টিম বানাতে হবে, তাই না? হ্যালো, পৃথিবীতে সাকসেসফুল মানুষ টিম বানিয়েছে। এই জিও প্রথমে লোককে ফ্রি দিয়েছে, কিন্তু এখন টাকা নিচ্ছে। কত টাকা? কত? 350 মিনিমাম। তাহলে 350 প্রথমে কিন্তু টাকা খরচা করেছে, মাটির নিচে অপটিক্যাল ফাইবার লাগিয়েছে, কয়েক হাজার কোটি টাকা, তারপরে ফ্রি দিয়েছে, দিয়ে ধরে নিয়েছে, তারপরে ব্যবসা শুরু করেছে। তাহলে আজকে দিনে টিম বানিয়েছে বলেই কিন্তু এই টাকাটা তার পাওনা হয়ে গেছে। সে টিম আগে বানাতে হবে, তাহলেই কিন্তু আপনি সাকসেস পাবেন। তো টিম বানানোর ফর্মুলা আমরা সবাই জানি, জানি না? জানি না? কতজন জানি? হাত দেখান, হাত আছে, থাকে দেখান, নাহলে দেখাবেন না। বাকি অনেক সিনিয়র লিডারদের জানা নেই বলছে, হাত তোলেই। ভেরি গুড। এরকম মাঝে মধ্যে তো হবেই, কারণ আপনি ঘুমাবেন। আমি সারা দিন গাড়ি চালিয়ে এসে ঘাম, এখানে ওরা বলেছে নিচে এসেছেন, ওখানে দাঁড়ান, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাম জড়াবো, আর আপনি ওখানে বসে ঘুমাবেন, এটা তো হবে না। মাঝে মধ্যে তো হাত তুলতে হবে। এই খেলা তো হবে না। আমার আলাদা করে অন্য জায়গায় গেলে ডায়মন্ডের ট্রেনিং এ 1000 টাকা দিতে হয়, এখানে তো দিতেও হচ্ছে না, কিন্তু তাই বলে আপনি হাই তুলবেন হা করে, আর আমি দেখবো আমার মনে মনে কষ্ট হবে, এরকম তো হবে না। মাঝে মধ্যে হাত তুলতে হবে, মাঝে মধ্যে হাত তালি দিতে হবে, এরকম তো হবে পরীক্ষা। হ্যাঁ, বলছি তাহলে জীবনে সাকসেস কতজন হতে চায় একটু হাত তুলুন। এবার হাত তুলে বেড়েছে। তাহলে বাকি লোক যারা তুললেন না, তারা সাকসেস হতে চান না, ভেরি গুড, তাদের জন্য একটা হাত তালি দিতে হবে। বলছি আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার পারপাসটা কি আছে, কেন করছেন। এই পারপাসই আপনাকে খুঁজে বের করবেন আপনি কি করতে চান। পারপাস এমন একটা জিনিস, কতজন
জীবনে প্রেম করেছেন, প্রেম একমাত্র সামলাই সবার আগে হাত তুলেছে, আর বাকিটা করেছেন। আরে লজ্জা পাওয়ার কি আছে? যদি বউ থাকে তাহলে আমি বলিনি তো যে বউয়ের সঙ্গে করেছেন, পাড়ার লোকের সঙ্গে করেছেন, বা আপনি দেওয়ার সঙ্গে এইসব তো বলছি না, আমি বলছি করেছেন। আবার মানুষের সঙ্গে না করে ভগবানের সঙ্গে করতে পারেন, whatever, টাকার সঙ্গে করতে পারেন, করতে পারেন। আমি বলছি প্রেম করেছেন কতজন? অনেক মানুষ করেছেন না, ভেরি গুড। আর যারা হাত তোলেন তাদের হাতে যেটা দোয়া দরকার সেটা বলিনি বলে হাত তোলেন। আমি বলছি এটা ফিলিং, একটা ফিলিংস হয় কি হয় না? বাবা মাকেও কিন্তু সবাই ভালোবাসতে পারে, কেন না? কেউ ভগবানকেও ভালোবাসতে পারে, একটা অনুভূতি। আরে ভাবুন, রাশিয়া থেকে এসে ওই মানুষজনগুলো ভোরবেলা উঠে 3টের সময় উঠে স্নান করছে শীতের সময়, তারা দুহাত তুলে বাহু তুলে হরে কৃষ্ণ বলছে, হরে কৃষ্ণ। এটা হাড়ে না গোড়ে না হাতে না পায়ে যায় না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, আবার নাচছে, কত রকম করছে। কারণ একটা ফিলিং, একটা অনুভূতি। আপনার আমার বিজনেস সাকসেস না হওয়ার পিছনে এই ধরনের একটা অনুভূতি কাজ করে। যদি এই অনুভূতিটা আসে, যেটাকে বলে পারপাস, এই পারপাসটা হলো একটা অনুভূতি। যদি আপনার মধ্যে কোনোদিন আসে, তাহলে আপনি ভেতরে ভেতরে অনুভব করবেন। যেমন একটা ছেলে অন্য ছেলে মেয়েকে দেখলে তার প্রথমে একটা অনুভূতি হয়, ভালোবাসা হতে পারে, ভগবানের প্রতি হতে পারে, বাবা মার প্রতি হতে পারে। এরকমই যে অনুভূতি একটা মানুষকে ইমোশনাল করে তোলে, যে অনুভূতি একটা মানুষকে কোনো একটা কিছু পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত করে তোলে। আপনি ভাবুন, চৈতন্য একটা পুরুষ মানুষ, শ্রীকৃষ্ণের প্রেমে নাকি কখনো সাগরের, কখনো পাহাড় মধ্যে চলে যাচ্ছে, রাস্তার উপর দিয়ে কখনো অ্যাক্সিডেন্ট করছে। কি করে হলো? একটা পুরুষ মানুষের কি করে প্রেমে পড়লো? শুনেছি নাকি পুরুষ নারীর প্রেমে পড়ে, নারী পুরুষের প্রেমে পড়ে, কিন্তু ও পুরুষের প্রেমে পড়লো এবং ওটা একটা বার্নিং ডিজায়ার তৈরি করলো। সেই পারপাসটাকে সে এমন জায়গায় নিয়ে চলে গেল যে আমার এটা পেতে হবে, এবং রাত্রে হয়তো সেটার জন্য সে তার ঘুম হয় না। যদি পারপাস একবার দেখে ফেলেন, যেটা আমাদের জীবনে হয়েছে, একটা সময় ভেবেছিলাম টাকা ইনকাম করার জন্যই বোধহয় মাই লাইফস্টাইল, নেটওয়ার্ক মার্কেটিং বোধহয় টাকা ইনকাম করার একটা জারিয়া। তারপরে যখন টাকা আসতে শুরু করলো, তখন দেখলাম টাকা ইনকামের জন্য আমি পাগল হইনি, আমি পাগল হয়েছি হয়তো নেশায়। আজকে দিনে দাঁড়িয়ে আমার একার সম্মানের জন্য নয়, আমার টিমে আরো 10টা ডায়মন্ড হলে তাহলে সবার সামনে বুক চিতিয়ে বলতে পারবো, দেখ আমার টিমে এত লোক ডায়মন্ড হচ্ছে। আজকে আমার থেকে আপনাদের জন্য বরং ঘুমায় রাত 12টায় একটাই ঘুমালেও মনে হয় যে কখন আপনাদের অ্যাচিভমেন্ট হবে। অনেক টাইম কাটেল করে তারপরে এখানে এসছি, গোপাল স্যার জানে ভালো করে, অনেক রকম আগে পিছু করতে হয়েছে, তারপরে এই টাইমটা আমি দিয়েছি। অনেক মিটিং প্ল্যানিং ছিল, কিন্তু সবগুলো কাটেল করেছি, কারণ অনেকদিন আগে থেকে বলে রেখেছিল। ডেটটা আমাকে বলেনি, ডেটটা যদিও অল্প দিন আগেই ঠিক হয়েছে, তবুও আমি অ্যাডজাস্ট করতে পেরেছি। তো এই কারণটা এটাই যে আমার কাছে এটাই ঠিক যে আপনাদের মধ্যে কিছু মানুষ যদি সফল হয়, তাহলে আমার কাছে গর্ব হবে। একটা বয়স পর্যন্ত নিজের সফলতাকেই জাহির করা যায়, একটা বয়সের পরে না নিজের সন্তান কতটা সফল হয়েছে, পঙ্কজ মজুমদার কবে ডায়মন্ড হচ্ছে, এটা আমার কাছে অনেক বেশি জরুরি, বিকজ আমি তো ডায়মন্ড হয়ে গেছি। গোপাল ঘোষ কবে ডায়মন্ড হচ্ছে, এটা অনেক বেশি জরুরি, কারণ আমি তাহলে দেখাতে পারবো শুধু আমি হয়নি, পঙ্কজ হয়নি, পঙ্কজের টিমে তাহলে আরেকজন গোপাল ঘোষও কিন্তু সেও ডায়মন্ড হচ্ছে। এটাই কিন্তু একটা পরে একটা সময়ের পরে অ্যাচিভমেন্ট হয়, ক্লিয়ার না? তো পারপাস হলো এটাই, যখন আপনি একবার দেখে ফেলবেন, তখন খাওয়া থাকবে না, ঘুম থাকবে না, মনে হবে কখন আমি লক্ষ্যে পৌঁছাবো, কখন আমি ওই কাজটা করতে পারবো। ওটাই একদিন আপনার বার্নিং ডিজায়ার হয়ে উঠবে। এই করতে করতে এটার জন্যই দেখবেন পারপাসই একদিন আপনার ড্রিম তৈরি করে দেবে। আর এই ড্রিম যখন আপনি, এগুলো তো সবাই শুনে শুনে মুখস্থ হয়ে গেছে, যখন আর বলি না, এই ড্রিম যখন আপনি আরো বেশি বেশি করে দেখতে শুরু করবেন, এটাই কিন্তু যখন যে কোনো সার্কামস্টেন্সেসকে আপনাকে নিজেকে ওভারকাম করার ইচ্ছা থাকবে, ওটাকেই বলছে বার্নিং ডিজায়ার। যাই হোক না কেন, যত ঢেউ আসুক, তুফান আসুক না কেন, আমরা ওটুতে পৌঁছাবো, এই যে সংকল্প। এবং পৌঁছানোর জন্য যদি আমার পা কেটে যায়, আমি বোট থেকে পড়ে যাই, আমি যদি নদীতে পড়ে যাই, আমার যদি কোনো কারণে লাগেজ ছুটে যায়, তাও পৌঁছাবো, ওটাই বার্নিং ডিজায়ার।
তাই না? ঠিক তেমনি ভাবে আমি যদি পারপাস একবার ঠিক করে ফেলতে পারি, তাহলে এটাই কিন্তু আমার জীবনে বার্নিং ডিজায়ার। আর যারা ড্রিম, স্বপ্ন দেখেছে এবং তার সঙ্গে ডেট লাগিয়েছে, মানে নেপোলিয়ান হিল বলছে এ গোল ইজ এ ড্রিম উইথ এ ডেড লাইন। জীবনে সফল হয় না এই কারণে, ট্রেন পায় না এই কারণে মানুষ, কারণ কোন ট্রেনে যাবে, কোথায় যাবে, কোন টাইমে ট্রেনটা আছে, এটার জন্য কেউ ভেবে টিকিট কাটে না, ভাবে কোনো একদিন তো দুরন্তে উঠে যাবো রে ভাই, গেলেই দিল্লি করে চলে যাবো। दिल्ली बहुत दूर है लेकिन जाएंगे जरूर, पहुंचेंगे जरूर। क्योंकि হ্যাঁ আমার সিনিয়র গেছি না, আমি যাবো না? ওরা এনটিসি হয়েছে, আমি হবো না? ও আইটিসি হয়েছে, আমি হবো না? পঙ্কজ মজুমদার এখান থেকে প্ল্যাটিনাম হয়েছে, আমি হবো না? ভবতর মন্ডল ডায়মন্ড হয়েছে, সুরঞ্জন দাস ব্লু ডায়মন্ড হয়েছে, আমি হবো না? আরে ভাই কবে হবে তার ডেট নেই, তাহলে কি করে যাবে? টিকিট তুমি কি করে কনফার্মেশন পাবে যদি ডেট না লাগাও, টাইম না লাগাও? আমাদের জীবনে টাইম বা নেই, তাই সাকসেস হয় না স্যার। আপনি ভাববেন না এখানে জন্মানোর জন্য ডায়মন্ড হয়েছি, ডায়মন্ড ওই জন্য হয়নি। একবার ঘোড়া আর গাধার মধ্যে রেস হচ্ছে, লোকে তো হাসি, ঘোড়ার তলে গাধা হলো, তো যে রেস দেওয়াতে এনেছে সে করেছে কি, ঠিক রেসের 3 সেকেন্ড আগে ও লেস তুলে লঙ্কার করে ঢুকিয়ে দিয়ে চলে যেতে ঘোড়ায়। এমন ছোটা ছুড়েছে 3 দিন ধরে ঘোড়াকে বিট করে ফার্স্ট হয়ে যাচ্ছে। স্যার আমাদের জীবনে কি লঙ্কার গুলো আছে? খুঁজে বের করেছেন আপনার কি কারণে মাইলেজ করা দরকার? গাড়ি বাড়ি বাই ডিফল্ট হবে, গাড়ি বাড়ি কাউকে মোটিভেট করে না, গাড়ি দিয়ে ব্যবসা হয় না, গাড়ি কিনলে ইএমআইও দিতে হয়, বাট গাড়ি তখনই আসবে যদি আপনার সংকল্প থাকে, ডেডিকেশন, একদিন আপনাকে পায়ের তলায় এসে আপনাকে সাকসেস এনে দেবে বন্ধু। আপনি পারপাস ঠিক করুন, লক্ষ্য ঠিক করুন, নিজেকে বাউন্ডেড করুন, যেটা আমাকে করতে হবে, এটা করলে আমি পাবো, না হলে কিছু পাবেন না। গোল সেটাই যেটা আপনি অ্যাচিভ করতে চাইছেন। আমরা জানি এই সমস্ত কথা। ড্রিম থাকতে হবে স্মার্ট। অনেকে স্বপ্ন দেখছে চাঁদে গিয়ে বাড়ি করবো, না, স্পেসিফিক হতে হবে। আপনি ভাবছেন যে আমার এক্ষুনি বিএমডব্লিউ দরকার, মার্সিডিজ দরকার, রেঞ্জ রোভার দরকার, না, আপনার প্রয়োজনে স্কুটি দরকার হতে পারে, সাইকেলও হতে পারে, কারণ এটা মেজারেবল। আজকে আপনি কোথায় আছেন সেটাকে মাপতে শুরু করুন। ও ম্যাডাম ঘুমাচ্ছেন, এতবার ঘুমালে ভালো লাগে, 2-3 মিনিট গল্প করবে, এরপর অ্যাচিভেবল, এবং সেটা যেন রিয়েলিস্টিক হয়, সেটা যেন টাইম বাউন্ড হয়। গোল সবসময় স্মার্ট হতে হবে, তাহলে কোনোদিন সম্ভব নয়। তো যদি সম্ভব হয় তাহলে আপনাকে কি করতে হবে? আপনাদের সঙ্গে বসে ভাগ করে নিতে হবে যে আমি এই জায়গায় যেতে চাই। তাহলে সেটাকে মাসে ভাগ করুন, বছরে ভাগ করে নিন, সেটা মাসে কনভার্ট করুন, সেখান থেকে এনে সপ্তাহে কনভার্ট করুন, দিনে কনভার্ট করুন, ঘন্টায় কনভার্ট করুন। দেখবেন আপনার লঙ্কার গুঁড়ো আলাদা করে মাই লাইফের আহাত দিয়ে করতে হবে না, এমনি লঙ্কার গুঁড়ো হয়ে যাবে। আপনি যখন খুঁজে পেয়ে যাবেন, দিশা যখন খুঁজে পেয়ে যাবেন, তখন আর মাঝে মধ্যেই ভাইয়ের দোকানে বসানো দরকার নেই, এমনি আপনাকে ছুটতে বলবেন, এমনি আপনাকে অন্য জায়গায় যাওয়ার দরকার নেই। দেখবেন আপনি এখান থেকেই খুঁজে পেয়ে যাবেন সব, ঠিক কিনা? তো আপনাকে সেই জায়গাটা খুঁজে বের করতে হবে যেটা দরকার। এখানে এই ধরনের কিছু উদাহরণ বলা হচ্ছে, আপনি জানেন আমাদের সামনে একটা জ্বলন্ত, এটা একটা এমন একটা টার্গেট। বিশ্বাস করুন আমার লাইফে সুরঞ্জন দাসের ব্রেনকে স্যালুট করতে ইচ্ছা করে। কি জিনিস এত সাইন্টিফিক, একটা পারফেক্ট একটা প্ল্যানিং, যেটা এই পিট বলুন, লাক্সা বলুন, এর মধ্যেই আছে। 3 মাসের মধ্যে আমি মেজার করতে পারি যে আমি কি ছিলাম, কি হতে চাই। যদি এবার ফেল করি পরের বারে জিতবো, এবার যদি এই পরীক্ষা খারাপ হয় তাহলে পরের বারে দেবো। তাই কিন্তু 3-4টে করে সেমিস্টার হয়, ঠিক না? এই সেমিস্টারে যদি না হয় তাহলে পরেরটাই করবো, পরেরটা না হলে তারপরটা করবো। তারপরে টেস্ট হওয়ার পরেও কিন্তু আবার 1 মাস 2 মাস গ্যাপ দেয়। কেন? ওই সময় কোন কোন ভুল হয়েছে সেটা রিকভারি করি, করে আবার ফাইনাল পরীক্ষা দিই। তো আমাদের বিট হলে এরকমই একটা বিট 1 আমি অ্যাচিভ করবোই। কেন না? এখানে 5 গ্রাম সোনা পাবো, এই সরি রূপো পাবো, 5 গ্রাম সিলভার নেওয়ার জন্য আমি যে ছুটছি, কিন্তু আলটিমেট আমি বুঝতে পারছি না 5 গ্রাম সিলভারে কি মোটিভেশন। এর বিনিময়ে আমি ব্যবসাটাকে ডেভেলপ করে ফেললাম।
কারণ টাকা তো নেবে না বলছি। আপনি 10,000 টাকা ইনকাম করবেন ডিস্ট্রিবিউটার লেভেলে, সেটা কি নেবে? টিসি লেভেলে 15,000 টাকা ইনকাম করবেন, সেটা কি নেবে? এডিসিতে 18,000 টাকা ইনকাম করবেন, সেটা কি নেবে? নেবে না। বরং উল্টো বলেছে, এটা অ্যাচিভ করলে আবার আপনাকে সিলভার দেওয়া হবে, আবার পরপর 2খানা বিট অ্যাচিভ করলে আবার এরপরে 5 গ্রাম, তারপরে 10 গ্রাম যদি অ্যাচিভ করেন, তারপরে যদি ঠিকঠাকভাবে আপনি আপনার ডিফারেন্সটা মেনটেন করেন, তাহলে কিন্তু তার জন্য আবার কি দেবে? আবার গিফট কুপন দেবে 10,000 টাকা। তাহলে এই যে দেবে, বাচ্চাকে আমরা ললিপপ তখনই দিই যখন বাচ্চা ভালো করে অঙ্ক করতে চায়, ঠিক না? আজ এটা করে ফেল, তাহলে তোকে একটা ভালো জিনিস দেবো। স্যার আপনারা আমাকে এই বিটটাকে যদি খেয়াল করতে পারি, তাহলে আমাদের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। আজকে আমরা প্রত্যেকেই জীবনে সাকসেস পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছি। তাহলে এটা হলো একটা লক্ষ্য, এটা বিটকে সামনে রেখে এই কুপন বা গিফট যাই হোক না কেন, এটা কিছুই না, এটা একটা টার্গেট, যেটা লক্ষ্য। ভগবান কেউ দেখেছেন চোখে? কে দেখেছেন? হাত তুলুন। আমি তো হাত তুলে বসেছি। বিষয় হচ্ছে, একদিন মাস্টারমশাই স্কুলে এসে বলছে, কে কে পড়াশোনা করে নিয়ে দাঁড়িয়ে ওঠ। কেউ দাঁড়ায়নি। কিছুক্ষণ বাদে ফার্স্ট বয় দাঁড়িয়ে উঠেছে। এই কত ভালো, তুই কেন দাঁড়িয়ে উঠেছিস? বলছে, স্যার কেউ তো ওঠেনি, আপনি একা দাঁড়িয়ে আছেন। তো ব্যাপারটা আমি হাত দেখাচ্ছিলাম, তা কেউ হাত তোলেননি বলে আমার হাতটা দেখা যাচ্ছে, ওই জন্য বললাম। আমিও দেখিনি ভগবান, আমিও ভগবান দেখতে পাইনি। আপনি ঘর দেখেছেন? দেখতে পাননি, কেউ দেখতে পায়। কিন্তু আমরা মনে মনে একটা প্রতীকৃত বা মনে মনে একটা ছবি, মনে কিছু একটা ভাবনাকে নিয়ে এগিয়ে চলি, তাই না? আমি বলছি, স্যার আমি ডায়মন্ড খায় না মাকে দেখিনি। স্যার সিটিসি খায় না মাকে, সিটিসি বাস দেখেছি কিন্তু সিটিসি তো এরকম দেখিনি। খায় না মাকে, ওটা কি করে তাও তো জানি না। বাট এই সংকল্প, একটা সংকল্প, ডিটারমিনেশন, ডেডিকেশন, যেটা করতে হবে, তাই ওটাই কিন্তু আসুন। ডায়মন্ড মানে ওরকম করে দেখা যাবে না। যদিও আমাকে একটা ডায়মন্ড ব্যাচ দিয়েছে, তা আমি আর এত ভালো রাস্তাঘাট বলে নিয়ে আসিনি, কিন্তু এটা তো বড় কথা নয়। ওটাই যে ডায়মন্ড, ওটা ছাড়া পৃথিবীতে ডায়মন্ড নেই তা তো নয়, ঠিক না? কিন্তু বক্তব্যটা এটাই যে আমাকে আগে টার্গেটটা ফুলফিল করার জন্য নিজেকে সংকল্প নিই। ওটা দেখা যাক আর না যাক বড় কথা নয়, কখন ভুল করে অপ করে দিচ্ছি। তার জন্য আমাদের করতে হবে কি? সিম্পল কাজ করতে হবে। ভাই সরে যাও, সবাই অ্যাচিভ করে ফেলবে। আমি জানি বিট কতজন অ্যাচিভ করছেন, একটু দাঁড়িয়ে উঠুন। করছেন এবং করে ফেলেছেন, ভেরি গুড। সবার জন্য একটা জবরদস্ত হাততালি দিয়ে দিন। মিউজিক 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 মিউজিক। আরে মিউজিক মানেই তো ভুলে যাচ্ছে কখন। মানুষ গরু সবারই হলো, ডাক্তার মানুষ গরু বলে কথা, ডাক্তার বলছি। ডাক্তার একটা এমন প্রফেশন, ডাক্তারি প্রফেশনটা এমনই যেটা সবার শ্রদ্ধেয়, এবং এই যেখানেই যাক না কেন সেখানে কিন্তু সাকসেস হবে, প্রচুর ইনকাম আছে। ঠিক বলছি না ভুল বলছি স্যার? আছে কি না? তাহলে আমরা চাই আমার ছেলে মেয়ে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হলে তাতেও প্রচুর টাকা ইনকাম আছে। আমি চাই আমার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হোক। আমরা কি চাই? চার্টার অ্যাকাউন্টেন্ট হোক, তাই কি না? যাই পড়ি না কেন, এইচএস পাস করার পরে আরো 3 বছর 5 বছর 8 বছর পড়তে হবে, ঠিক না বল? পড়ার পরে তারপরে কিন্তু সাকসেস প্রফেশনালি, ধরুন লয়ার হতে হবে, তাহলে আলাদা করে ভোকেশনাল কোর্স করতে হবে। ট্র্যাডিশনাল পড়াশোনার পরে তার উপরে একটা কোর্স করতে হবে আলাদা, এছাড়াও তাহলে পিএইচডি করার জন্যও আলাদা করে, সমস্ত মাস্টার ডিগ্রি করার পরেও এমফিল পিএইচডি করার জন্য আলাদা টাইম দিতে হবে, 2 বছর 5 বছর 10 বছর, হ্যাঁ কিনা? তারপরেও কিন্তু সব ডাক্তার কি সফল, সব ইঞ্জিনিয়ার কি সফল, সব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কি সফল হয়েছে জীবনে, সব লয়ার কি সফল হয়েছে? তাহলে 30-35 বছর পড়াশোনা করার পরেও সাকসেসফুল নাও হতে পারে, এসে নো? সবার সামনে হাজার হাজার রোগী বা সব জায়গায় চার্টার ফার্মে প্রচুর লোক বসে থাকবে, এমন নাও হতে পারে। কিন্তু 2 থেকে 5 বছর যদি কেউ একটা ঠিকঠাক ভাবে কাজ করে, তাহলে কিন্তু একটা সুরঞ্জন দাসের জন্ম হতে পারে, ঠিক না?
আরেকবার ওই যে কথা আছে, যা নেই ভারতে তা নেই ভারতে। আপনাকে এই ভারতবর্ষে যখন বেঁচে আছে তাহলে মহাভারত পড়তে হবে আর ভারতের কথাই বলতে হবে। এই কাজের একটাই সাকসেস, সেটা হচ্ছে যে যত বড় নামের লিস্ট আছে সে তত বড় সাকসেসফুল। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানে 99.99% লোকের কাছে নামের লিস্ট আমি গ্যারান্টি দিয়ে বলছি নেই। ও ছোটবেলার আগে একটা লিস্ট বানিয়েছিলেন, ওখানে ষষ্ঠী পুজোর লোকের নিমন্ত্রণ করেছিলেন, সেই লোক ভুলে গেছে। 100% আপডেট নেই, 100% গ্যারান্টি দিয়ে বলছি। কি করে বলছি? অভিজ্ঞতা থেকে বলছি স্যার। যদি থাকতো তাহলে ওই সাইডে থাকতেন না, আপনি এই সাইডে থাকতেন। আর এই সাইডে সবার কাছে আছে বলছি না, অনেকে ধাক্কা খেতে খেতে অফলাইন হয়ে যেতে পারে। নিচের লোকের বদান্যতায়, নিচের লোকের মানসিকতাতেও আবার কিন্তু সাকসেস হতে পারে। আমি এটাও বলতে পারি যে 100 লোকের নেই, ওরা ভুল বলেছে আপনাকে চাপিয়ে দেওয়ার জন্য। কিছু মানুষের কাছে আছে বলেই আজকে সামনের সারির লোক, পেছন সারির লোক এখানে ঘরে বসে আছে। কিন্তু করতে হবে স্যার, যার কাছে নামের লিস্ট নেই তার কাছে সব, সে স্বপ্ন দেখতে পারে না বলেই নামের লিস্ট বানায়নি। যদি একটা ড্রিমের লিস্ট আপনি তৈরি করেন তাহলে কিন্তু স্বপ্নের নামের লিস্ট হবে। নামের 100% দায়িত্ব নিয়ে বানান, তার মধ্যে থেকে একটা শর্ট লিস্ট বানান। সেই শর্ট লিস্টের মধ্যে কিছু মানুষকে আপনি অবশ্যই মিটিংয়ে ডাকুন, আর সেই মিটিংটাকে কেন্দ্র করে আপনি নিজেকে তৈরি হন। সিনিয়রের মাধ্যম থেকে ফলো আপ করা শিখুন, তার মাধ্যম থেকে এগিয়ে যাওয়ার কথা ভাবুন। অবজেকশন হ্যান্ডেলিং স্যার এখন থেকে ট্রেনিং করবেন না, ওয়ার্কশপ বানাবেন। দরকার হলে 30 জন, 40 জন, 50 জন করে করে একটা মডিউল তৈরি করবেন। ধরুন একটা ইউনিটে গেলেন, মানবতার উইকেটে গেলেন মিটিং করতে, ওই 30টা লোককে গোটা দিন ধরে কাজ শেখান। ওরা ইনভাইট করুক। আমার একটা অভিজ্ঞতা হয়েছে, বিশ্বাস করুন। আমি মজা করতে করতে একটা লিডারশিপ মিটিংয়ে বলেছিলাম যে আমি একটা ম্যাজিক শিখে এসেছি চেন্নাই গিয়ে। কতজন মানুষ ইনভাইট করলে লোক আসে না বলুন। দেখলাম সেখানে জেডটিসি এলো, ডিটিসি এলো, টিসি এর আমার মিটিং ছিল। আমার সেদিনে জ্ঞান ফিরে গেল। আমি বললাম, আচ্ছা ম্যাজিক তো আমি করবো এক্ষুনি, কিন্তু বলো তো তুমি কি বলো, কি বললে লোক আসে না? দেখলাম একটা ডিস্ট্রিবিউটরও যা বলে না, ওই একটা জেডটিসিও তাই বলে। কি বলে? বলছে আমি একটা কোম্পানিতে জয়েন করেছি, তুই পারলে আয়, সবাই বলে দেখে যায়, যদি ভালো লাগে করবি, না হলে করবি না। আমি সেদিন ফিল করলাম অ্যাকচুয়াল গলতটা তার নয়, অ্যাকচুয়াল গলত আমার মতো সিনিয়র লিডারদের, যারা ধরে ধরে ওয়ার্কশপ করেনি বলে ওই ইনভিটেশন শেখেনি। আমরা স্টেজ থেকে বলে গেছি, যেটা শোনার দরকার শুনেছে, না হলে হাই তুলেছে, ঘুমিয়েছে, হাততালি দিয়েছে, নেচেছে, জানে খেলে একটু পরে খাওয়া দাওয়া পাবো, বা একটু পরে বাড়ি গিয়ে হাততালি মিটিংয়ে এসছি, একটা ফটো দেবো ফেসবুকে, ওয়াও সবাই লিখবে, তাহলেই হয়ে যাবে ব্যবসা। ওটা আমাদেরই দোষ। তাই বলছি, আমার সেদিনে অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের ধরে ধরে এই কাজটা শেখাতে হবে, ওয়ার্কশপ করেই শেখাতে হবে। যে জানে না তাকে শেখানোটা আমাদের ডিউটি আছে, সিনিয়র, ঠিক না? আপনার যদি টিম থাকে তাহলে আপনি সিনিয়রের সঙ্গে না জানলে বসে বসে শিখুন ইনভিটেশন কি। স্যার ইনভিটেশন এমন একটা জিনিস, ইনভাইট এমন একটা জিনিস, লোকে যদি হানিমুনও করতে যায়, আমরা এক্সাইটমেন্ট, আপনার অ্যাটিটিউড থেকে না হানিমুন ছেড়ে দিয়ে চলে যাবে। ভাই হানিমুন সারা জীবন করবো, চল দেখি কি একটা ঘটনা ঘটছে। এই এক্সাইটমেন্ট দরকার, এই কথা দরকার, এই টোন দরকার, যেটা আপনাকে শিখতে হবে। ইনভিটেশন ইজ আর্ট, ফলো আপ ইজ আর্ট। আর এই দুটো কাজ যারা শিখতে পারেনি তারা সারা জীবন ধরে ওখানেই রকরাতে থাকবে, কিন্তু উপরের দিকে উঠতে পারবে না। কারণ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি একটা ফানেল, প্রত্যেকটা পদে পদে যেটা জানেন না ওটাই ধরা পড়ে যাবে। আপনি যেটা জানেন না ওটা আগে আগে শিখুন। যেমন মাধ্যমিকের আগে সবাই নিজেকে তৈরি করে শেখেন, ঠিক তেমনিভাবে আপনিও শিখুন, নাহলে কিন্তু আপনি হারিয়ে যাবেন। তো আজকে রাত্রে হয়ে গেছে, আনন্দের দিনে আর অন্য ট্রেনিং কিছু করি না, কারণ আমরা ট্রেনিং নিতে আসিনি। সব থেকে বড় কথা, আমি ট্রেনারও নই, আমি তোমাদেরই লোক। একটা সময় আসবে, আনন্দ করবো, হই হুল্লোড় করবো। নিশ্চয়ই আরটিভিতে এসেছেন, আনন্দের সাথে সাথে কিছু নিয়েও যাবেন, আমি চাই এটা। কিন্তু এটাও ঠিক, যেটা এতক্ষণ পর্যন্ত বললাম এটা করবেন, সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা করবেন না,
লাইফে কোনো দিন যেটা করবেন না সেটা হচ্ছে নেভার এভার এভার নেভার মেস আপ এনিবডিস মানি। জীবনে কারো টাকা নিয়ে খেলোয়াড়গিরি করবেন না। টাকা তো আর কারোর নাম লেখা থাকে না, ওর টাকা পকেটে ঢোকালাম মানে আমার, এটা যেন জীবনে না হয়। লাইফে করবেন না, যত কষ্ট হোক। দরকার হলে যদি কখনো কারোর টাকা খরচ করে ফেলেন, রক্ত বেঁচে দিয়ে দেবেন, দেখবেন ওপরওয়ালা একদিন রক্ত শুধু নয় আপনার জীবনটাই দান করে দেবে। জীবনে করবেন না, এবারে কখনো লাইফে এই একটা পরিবেশ যেখানে ছেলে মেয়ে সবাই আসে, তাই কেউ কারোর চেষ্টা করবেন না কারুর বাড়ির লোকের সঙ্গে আমার একটা ব্যক্তিগত রিলেশনে জড়িয়ে পড়া। লাইফে করবেন না। এটা একটা পরিবার, ফ্যামিলি। ফ্যামিলি মানে জানেন, ফ্যামিলি মিন্স ফাদার অ্যান্ড মাদার আই লাভ ইউ, যেখানে সবাই থাকে, এটা একটা ফ্যামিলি। ছেলে মেয়ে ভাই বোন বাবা মা সবাই আছে, কাকা খুড়ো ভাইপো। আজ গোপাল স্যার দেখুন নেক্সট জেনারেশন ওকে বসিয়ে রেখেছে তার নিজের সন্তানকে। যদি একটা সেফটি সিকিউর জায়গা না হতো তাহলে কত কি। পঙ্কজ স্যারের ছেলে কিন্তু ব্যবসার সঙ্গে ইনভলভ, তাই কি না? আমরা দেখেছি এটা আমরাও প্রত্যেকে ফিল করি। ঠিক এভাবেই জীবনে কোনোদিন কারোর সঙ্গে যেন কোনো সম্পর্কে জড়িয়ে পড়বেন না। কখনো কোনো দিন আপনি ইগো, কারোর হয়তো ছোট বড় কথা বলে দিলেন, চেষ্টা করবেন না করার। যতই রাগ হোক মাথায় কি করতে হবে, 1 কুইন্টাল বরফ দিতে হবে। কি করবেন? মাথায় মনে মনে, এই মনে মনে একটা গল্প আছে জানেন, মন কত স্ট্রং দেখুন। একবার উট কিনে নিয়ে আসছে ঈদে মারবে বলে, বকরি ঈদে মারবে, উট কিনে নিয়ে আসছে। আস্তে আস্তে একটা জায়গাতে শুয়ে পড়েছে, রাত্রে ঘুমাতে হবে, পরের দিন সকালবেলা উঠতে হবে। শুয়ে পড়ার পরে হঠাৎ করে দেখছি একটা উট আর শুচ্ছে না। কি হলো ব্যাপারটা? তো মুহূর্তের মধ্যে সেখানে গিয়ে উটটাকে দেখতে গেছি, যখন দেখছে উটটা গলায় দড়িটা কখন ছাড়িয়ে গেছে। ভীষণ টেনশনে পড়ে গেছে, এত টাকা দিয়ে উট কিনেছে, হাত দেনা করে বাড়ি এসে বেচে দুটো পয়সা তুলবে বলে, লাভ করবে বলে এত দিন ধরে মরুদেশ থেকে নিয়ে আসছে। এবার যদি উটটা চলে যায় তাহলে তো লাভ তো দূরের কথা, এ তো উঠে লস হয়ে যাবে। কি হবে এটা? তো ওই সময় রাস্তা দিয়ে একটা ফকির যাচ্ছে। তো ফকির বাবা ওর দুঃখের কথা শুনে ফকির বাবা বলেছে, তোকে একটা মন্ত্র শিখিয়ে দেবো। বলছে ঠিক আছে দিন। বলছে দাদা উটটা কি থেকে যাবে রাত্রে? বলছে একদম থেকে যাবে। বলছে তুই উটের কাছে চলে যা। গেল, বলছে যেভাবে তুই মুখের ভেতরে নাল পড়াস ওইভাবে মুখটা আলগা কর, করে নাল পড়ানোর মতো করে আঙুল দিয়ে তুই মুখের ভেতর দিয়ে নালটা টান, টেনে উপরে গিট দে, যেখানে গিট দিতে ওখানে গিট দিয়ে দিয়ে ওই দড়িটা ওকে দেখিয়ে নিয়ে গিয়ে যে কোনায় বাঁধবি ভাবছিস ওখান দিয়ে বাঁধ। বলছে এটা কি হলো? বলছে এটা মায়া দড়ি, মায়া জাল বানিয়ে দিলাম। বলছে এটা হবে? বলে দেখ না কি হয়। ও যখন এইগুলো করলো অ্যাক্টিভিটি করার পরে দেখলো যে উটটা সত্যি শুয়ে পড়েছে, এবং সব উট ছেড়ে দেওয়ার পরে সবাই উঠে গেছে। ও ভাবছে ও তো ছাড়ার কিছু নেই, ও তো উঠে যাবে, কিন্তু উঠছে না যতক্ষণ পর্যন্ত ওকে আবার যেমন ভাবে প্রতিদিন ছাড়ে ওইভাবে দড়িটা না খুলে দিয়েছে ততক্ষণ উঠছে না। তো মনে মনে ফিল করলো এই পৃথিবীটাই মায়া। যদি মায়ার বাঁধনে কেউ নেগেটিভ হয় তাহলে নেগেটিভ হয়ে গেল, আর যদি পজিটিভ ভাবে তাহলে ও সারা জীবন ধরে ছুটতে শুরু করে দেবে। স্যার আপনাকে কিন্তু সেটাই ভাবতে হবে যে এই মায়ার বাঁধন নেগেটিভ নেওয়া যাবে না। এখানে জীবনে কোনোদিন কোনো সিনিয়রকে মেস আপ করবেন না। আপনারা ভালো ছেলে ভালো মহিলারা আপনারা কোনোদিন সাদা জল লাল করে খান না, আমি জানি এখানে নিয়ম নেই, আপনি করেন না, এটা ভালো জিনিস, আর জীবনে করবেন না। এত বড় একটা সেমিনার দেখুন, কেউ কখনো কোনো নোংরা কথা বলেনি, বলবেও না, কোনো ভলগারিটি নেই, কোনো সিগারেট খাওয়া নেই, কোনো সাদা জল লাল করে খাওয়ার গল্প নেই, কোনো নোংরামি হয় না। ছেলে মেয়ে ডান্স করছে, কিন্তু এমন নয় কেউ কোনো একটা বাজে উৎসাহ দিচ্ছে, বাজেভাবে কাউকে প্ররোচিত করছে, এটা হয় না কখনো। এটা এমন একটা বিজনেস যে বিজনেসে নেগেটিভ বলবেন না। নেগেটিভ হচ্ছে সব থেকে বড় শত্রু। একবার প্রশ্রয় দিলে দেখবেন নেগেটিভ আপনাকে ছেয়ে ফেলবেন। স্যার গাছের পাতা যতদিন পর্যন্ত গাছ থেকে রস নামবে ততদিন কিন্তু পাতা সবুজ থাকবে, নাহলে হলুদ হয়ে ঝরে যাবে। সবগুলো কার্ডিনাল রুল যদি মেনটেন করতে পারেন তাহলে আপনি টিকে থাকবেন। আপনিও একদিন আমার মতো ডায়মন্ড হবেন, একদিন গোপাল স্যারের মতো কাচিং আইটিসি, আনন্দ স্যারের মতো কাচিং আইটিসি হয়ে উঠবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। জয় হিন্দ, জয় মালয়, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ।